সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশে দেশের বাইরে যারা আমাদের সঙ্গে চ্যানেল 52 তে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের রাতের এই আয়োজনে। আপনারা জানেন যে আমরা রাতের এই আয়োজনটিতে কথা বলে থাকি করোনা পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে। তার মাঝে আজকে আমাদের আলোচনার বিষয় ল অ্যান্ড ইমিগ্রেশন। যদি আমি বাংলায় বলি আইন ও অভিবাসন, শব্দটি হয়তো এমন হবে এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টজনরা যুক্ত রয়েছেন। আমরা তাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই যে কারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রিয় দর্শক, আপনি টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন, আপনার প্রশ্ন জানাতে পারবেন। আপনি কমেন্টস এ জানাতে পারবেন আপনার যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে এবং আমাদের সঙ্গে আজকে ইমিগ্রেশন এবং অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞরা থাকছেন, বাংলাদেশ থেকেও থাকছেন এবং সাংবাদিক রয়েছেন এবং আমাদের সঙ্গে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রয়েছেন। আমরা সবার সাথে একটু পরিচিত হতে চাই। ১ম এই যেতে চাই আমাদের আমেরিকা থেকে যুক্ত হয়েছেন পরিচিত মুখ নাসরিন আহমেদ। তিনি ইমিগ্রেশন কনসালটেন্ট আমেরিকায় রয়েছেন। নাসরিন আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন হেরা রহমান। হেরা রহমান রয়েছেন কানাডা টরন্টোতে। তিনি ইমিগ্রেশন কনসালটেন্ট। হেরা আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ কামরান। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা থেকে অরেঞ্জ ইমিগ্রেশনের স্বত্বাধিকারী। তিনিও ইমিগ্রেশন কনসালটেন্ট এবং ঢাকায় বেশ পরিচিত মুখ সবার কাছে। যারা বিদেশে যেতে চান, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, নানাভাবে পরামর্শ দিয়ে থাকেন। জনাব আহমেদ আল ফারাবি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি। আমাদের সঙ্গে রয়েছেন গাজী সালাউদ্দিন মাহমুদ। হি ইজ এ ভেরি প্রমিনেন্ট জার্নালিস্ট ইন বাংলাদেশ নাও। উনি কানাডা টরন্টোতে রয়েছেন। সালাউদ্দিন মাহমুদ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কামরান। এবং আমাদের সঙ্গে যিনি রয়েছেন সজীব ইসলাম। সজীব ইসলামকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি জি, সজীব ইসলাম কনসালটেন্ট নয়, তবে তিনি আসলে ওয়ালাইকুম আসসালাম। তিনি আসলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা রয়েছেন তারা এখন এই কোভিড-19 এর কারণে নানা ধরনের সমস্যায় পড়ছেন এবং নানা ধরনের সুযোগ সুবিধাও তারা পাচ্ছেন। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে সজীবকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে করোনায় গোটা বিশ্ব এক কথায় অনেকটা থমকে গেছে। কিন্তু আজ আপনাদের স্ক্রিনে দেখে মনে হচ্ছে আশার আলো জাগছে। কারণ আপনাদের প্রত্যেককেই দেখতে অনেক ভালো লাগছিল। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আমি ১ম এই যেতে চাই নাসরিন আহমেদের কাছে। নাসরিন আপা, আমেরিকায় যেটি আমরা এর আগে আপনি আমাদের বেশ কবার জানিয়েছেন যে অভিবাসন প্রক্রিয়া বা অভিবাসন ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন এসেছে। একটু যদি বলতেন যে নতুন কোনো পরিবর্তন কি এসেছে কিনা আমেরিকায় যারা প্রবাসী রয়েছেন বা ইমিগ্রেশন আবেদন করেছেন? নাসরিন আহমেদ। আমেরিকান ইমিগ্রেশনে কিছুটা পরিবর্তন এসেছে বলতে যে কিছু কিছু জিনিস এখন আমাদের যে গভর্নমেন্ট এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে 60 ডেজের জন্য স্টপ করা হয়েছে। এই ইমিগ্রেশনটা বেসিক্যালি যারা বর্ডার দিয়ে আসছে, যেটাকে আমরা বলি যারা বেল আউট বা বন্ড আউট হয়ে ইমিগ্রেশন ফাইল করতো তারা, আর যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা এখানকার পার্মানেন্ট রেসিডেন্টস তারা তাদের বাচ্চা বা ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু ভাস্ট কোনো ওরকম কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু এটা 60 ডেজের জন্য হয়েছে। আর অনেকেই প্রত্যেকদিন ফোন করে যে আপা কোভিড-19 এর জন্য এখানে কি কোনো অ্যামনেস্টি আসবে, কোন রকম কি মনে করেন যে ইমিগ্রেশনটা অনেক নমনীয়তা দেখাবে? আসলে এই ধরনের কোনো কিছু আমাদের কাছে এখনো আসে না। এই মুহূর্তে সব কোর্ট বন্ধ, কোনো রকম হিয়ারিংস হচ্ছে না, ইন পার্সন হিয়ারিংস। আর কিছু কিছু জিনিস অনলাইনে আমরা রিমোটলি কাজ করছি, অনগোয়িং কেসগুলো চলছে, বাট এই মুহূর্তে আসলে আমরা একটা শাটডাউন অবস্থার মধ্যে আছি। সো ইমিগ্রেশন অনেক কিছু বন্ধ হলেও আমার মনে হয় যে একটা বিরাট কোনো চেঞ্জেস আমরা নাসরিন আহমেদ একটা বিষয় রিসেন্টলি দেখলাম, সেটা হচ্ছে যে যারা বাংলাদেশি আটকা পড়েছিলেন, যারা দেশে ফেরত যেতে চান তাদেরকে পাঠানোর উদ্যোগ নিয়েছে আমেরিকা সরকার, তাই না? ট্রাম্প প্রশাসন তাদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়েছে। এটা আসলে বাংলাদেশ সরকার এবং ট্রাম্প সরকার যৌথভাবে যে কারা গেছেন আসলে, মানে কোন ধরনের নাগরিকরা বাংলাদেশিরা গেছেন? এটা আসলে প্রত্যেক বছর আমেরিকাতে অনেক, বিশেষ করে সামার টাইম অনেক ভিজিটর আসে, যেটা B1 B2 ভিসায়, এবং তাদের অনেকেই এখানে এসেছেন। তাদের অনেক বাচ্চা কাচ্চা দেশে পড়াশোনা করছেন, বাচ্চাদের সঙ্গে দেখা করতে এসছে বা তাদের গ্রাজুয়েশনের জন্য এখানে এসেছিলেন, তারা আটকা পড়েছেন এবং তাদের ভিসা যে এক্সপায়ার হয়ে যাচ্ছে সেটা অনলাইনের মাধ্যমে আমরা এক্সটেন্ড করতে পারছি এবং তাদেরকেই রিটার্নের ব্যবস্থা করেছে। আই থিঙ্ক কাতার এয়ারওয়েজের মাধ্যমে তিনটা এয়ারলাইন্স যাবে সোফার আই নো। কিন্তু এটা শুধুমাত্র যে আমেরিকান গভর্নমেন্টের উদ্যোগটা না, আমেরিকান এবং বাংলাদেশ গভর্নমেন্ট যৌথভাবে চেষ্টা করছে যারা আটকা পড়েছে বাংলাদেশি নাগরিক, তাদের যারা দেশে যেতে চান তাদেরকে দেশে পাঠানোর জন্য। বাট এটার সঙ্গে ইমিগ্রেশনের কোনো এমন কোনো সম্পর্ক নেই। আমরা আপনার কাছে আসবো। কামরান, জি সালাউদ্দিন মাহমুদ, নাসরিন আপাকে একটা ছোট্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? জি জি।
আচ্ছা নাসরিন আপা, আপনি বললেন যারা যেতে চায় আর যারা যেতে চায় না, অনেকে আছেন B1 B2 ভিসায় এসে জান্নাত থেকে যান, এরকম কিন্তু বেশ কিছু আছে। এবং আমার জানা মতো আমি কয়েকজনকে চিনি যারা এসেছেন ঠিক করোনার আগে, তারা আসলে থেকে যাওয়ার জন্যই এসেছেন। তাদের ভবিষ্যৎটা আসলে কি হবে এই অবস্থায়? Yes, যারা B1 B2 ভিসা এসে এখানে অ্যাসাইলাম অ্যাপ্লাই করতে যাচ্ছেন, অ্যাসাইলাম অ্যাপ্লাই করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। রেফিউজি কেসেস ক্লেম করতে পারছেন, অ্যাসাইলাম ক্লেম করতে পারছেন। ইভেন যে অন্যান্য যে নন ইমিগ্রেন্ট ভিসা আছে, ইনভেস্টমেন্ট ভিসা EB5 অথবা E2 ভিসা, নন ইমিগ্রেন্ট ইনভেস্টমেন্ট ভিসা, এগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের কাছে আবারও আসবো। আমরা একটু যেতে চাই বাংলাদেশ থেকে যিনি যুক্ত রয়েছেন আহমেদ আল ফরাবি। ফরাবি, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে গোটা বিশ্বেই আমরা দেখছি যে অভিবাসন প্রক্রিয়া একটা বড় পরিবর্তন এসেছে, কারণ মানুষজন তো ট্রাভেল করছেন না। তো একটু কি বলবেন আসলে যে এই যে ট্রাভেল তারা করছেন না, এর মাঝে বাংলাদেশে কিন্তু অনেকে রয়েছেন যারা নানা কারণে আমেরিকা কানাডায় ভ্রমণ করতে চান কিংবা ভ্রমণ করার জন্য তারা আবেদন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়েছেন। কি অবস্থায় আসলে ইমিগ্রেশন প্রক্রিয়াটি বাংলাদেশে এখন চলছে, একটু যদি বলতেন জনাব ফরাবি। ফরাবির সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে সম্ভবত। আমরা একটু যেতে চাই হেরার রহমানের কাছে যেতে চাই। হেরার রহমান, কানাডা হচ্ছে আমেরিকার মতোই পাল্লা দিয়ে আসলে অভিবাসন নিয়ে আসলে অনেকেরই উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এখানে কি যেমন ট্রাম্প প্রশাসন 6 মাসের জন্য ইমিগ্রেশন কার্যক্রম 6 সপ্তাহের জন্য বন্ধ রেখেছেন, কানাডায় কি আসলে এ ধরনের কোনো উদ্যোগ বা এই ধরনের সিদ্ধান্ত এসেছে কিনা? থ্যাংক ইউ কামরান, আপনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটা জিনিস আমি একটু কারেক্ট করে দিতে চাই আমার ইন্ট্রোডাকশন দেওয়ার আগে। জি কামরান আমাকে ইন্ট্রোডিউস করেছেন ইমিগ্রেশন কনসালটেন্ট। জি আমি একটু ছোট করে কারেক্ট করে দিই, আই এম নট লাইসেন্সড ইয়াট, আই এম লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, বাট আমি দীর্ঘ বহু বছর যাবত কানাডিয়ার বিভিন্ন ইমিগ্রেশন লয়ারদের সঙ্গে কাজ করছি। বাট I would love to say myself as a legal assistant. ওকে, করোনার কারণে বেসিক্যালি নাসরিন আপা যেটা বললেন, ট্রাম্প প্রশাসন অথবা ইউএস আমি গভর্নমেন্ট হেরাপু এর মাঝখানে একটু বলতে চাই, আমাদের যারা অতিথিরা রয়েছেন তারা প্রত্যেকে যদি জি। আপনাদের মাইকটি মিউট করে রাখেন, যিনি শুধু কথা বলবেন তিনি অন করলে, প্রশ্নটি করলে বাকিরা আনমিউট করে তারপর কথা বললে আমার মনে হয় যেটি হেরাপু বলছিলেন আমাদের শুনতে সবার ভালো হবে। সো জি হেরাপু, আপনি সবার জন্য একটু কনভেনিয়েন্ট হয়। জি আপনি কন্টিনিউ করেন হেরাপু। ওকে, সো বেসিক্যালি যেটা নাসরিন আপু বলছিলেন যে ইউএস ইমিগ্রেশনে কিছু বন্ধ আছে অ্যাবাউট 6 মান্থ, বাট টরন্টো ক্যানাডিয়ান ইমিগ্রেশনের কথা যদি চিন্তা করেন, আমাদের কোনো স্পেসিফিক কোনো ডেডলাইন নেই যে এই মাস পর্যন্ত ক্যানাডিয়ান ইমিগ্রেশনের বিভিন্ন প্রসেস বন্ধ আছে। আমরা অ্যাসিউম করছি বর্ডার খুলে না দেওয়া পর্যন্ত সেটা বন্ধ আছে। তবে হ্যাঁ, সেটা কতদিনের জন্য এবং বর্ডার কবে খুলবে আমরা এখনো জানি না। ইমিগ্রেশন ফার্দার আপডেট দেওয়া পর্যন্ত জি কার্যক্রম কি আমরা সচল বলতে পারছি। সরি, লাইক ইমিগ্রেশন প্রক্রিয়ার মাঝখানে কানাডায় যেটা আমরা দেখি যে একটা বড় অংশ কিন্তু আছে যারা, যেটা নাসরিন আপু বলছিলেন যে অ্যাসাইলাম যারা করেছেন কিংবা রিফিউজি ক্লেম যারা করেছেন তাদের কি Yes. স্ট্যাটাস, তাদের এগুলো সব কার্যক্রম ভ্যালিড আছে চলছে কামরান। নাকি না, সেই কার্যক্রমগুলো কি চলছে নাকি সব বন্ধ রাখা হয়েছে? ওকে, না ধন্যবাদ প্রশ্নের জন্য। সেই কার্যক্রমগুলো চলছে এবং আগে আমরা যেগুলো অ্যাসাইলাম করতাম ইন অফিস যেটাকে আমাদের বিভিন্ন অফিস আছে ইন পার্সন যে করতে হতো বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন জনে, ওইখানে যে অ্যাসাইলাম করতে হতো, ইয়েস রাইট নাও সেটা করা যাচ্ছে, সেটা ইমেলের মাধ্যমে হচ্ছে। মোস্ট অফ দ্য 90% অ্যাপ্লিকেশন আমরা ইমেলের মাধ্যমে করতে পারছি। আমরা আপনার কাছে আবারও আসছি। আমরা একটু জনাব ফরাবি আল হাফিজের কাছে যেতে চাই। জনাব ফরাবি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আপনি সাত সকালে আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন। যেটি প্রশ্ন, ধন্যবাদ। জি বাংলাদেশে ইমিগ্রেশন প্রক্রিয়ায় আমেরিকা, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে যাবার জন্য কিন্তু অনেকেই আবেদন করেছেন বা এখনো করার চেষ্টা আপনাদের সঙ্গে করছেন। মানে আসলে একটু যদি বলতেন যে অভিবাসন প্রক্রিয়ায় যারা অন্তর্ভুক্ত হতে চাইছেন বা হয়েছেন তাদের অবস্থানটা এখন বাংলাদেশে কেমন করোনার কারণে, করোনার প্রভাবে? এই মুহূর্তে আসলে মোটামুটি বলতে গেলে সবাই বেশ একটু অস্থির অবস্থায় আছে যে আসলে কি হবে কি হবে না, ভবিষ্যৎটা কি হবে, আমরা কি যেতে পারবো কি পারবো না। যেমন ভিএফএস খুলেছে কিনা, আমাকে প্রায় প্রতিদিনই প্রায় ঘুম থেকে ওঠার পরেও দেখি ফোন, সারাদিনই ফোন আসতে থাকে এইসব বিষয় নিয়ে যে আসলে ভবিষ্যৎটা কি হবে। তো আমরা আসলে এখানে বসে অনেক অতটা বেশি জানতেও পারি না
ইন্টারনেটে রিসার্চ করে যতটুকু খবর পাই ততটুকুই। তবে এই মুহূর্তে অনেকেই অ্যাপ্লিকেশন করেছিল, সেটার রেজাল্টের জন্য ওয়েট করছে। এখন অনেকেই আবার আমাকে ফোন দেয় এই কারণে যে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, সামনের মাসে আমি যেতে যাচ্ছি, কানাডাতে যেতে যাচ্ছি, ইউএসএ তে যেতে যাচ্ছি, সেনজেন ভিসাতে যেতে যাচ্ছি। বাংলাদেশে জানিনি, এটা একটা ক্রেজের মতো, বাইরে যাওয়াটা একটা ক্রেজ। সো আসলে এক কথায় বলতে গেলে সবাই বেশ অনিশ্চয়তার ভিতরেই আছে যে ভবিষ্যৎটা কি হবে, ভিসার ভবিষ্যৎটা কি হবে। আমরা এই বিষয়ে আপনার কাছ ধন্যবাদ। থেকে আরো জানবো, কারণ এরই মাঝে আমাদের কাছে কিছু তথ্য এসেছে জনাব আহমেদ আল ফারাবি, যে আপনি জানেন যে বাংলাদেশে ইমিগ্রেশন প্রক্রিয়াটিকে পুঁজি করে এক শ্রেণীর শক্তিশালী দালাল চক্র সক্রিয় রয়েছে, এবং তারা এই সুযোগে কিন্তু আমরা খবর পেয়েছি জি ব্যবসা পরিচালনা করছে। জি এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানবো। আমরা একটু যেতে চাই, আমাদের জি সঙ্গে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যুক্ত রয়েছেন, জনাব সজীব ইসলাম। সজীব, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। সজীব, আপনার কাছে যে প্রশ্নটি, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এই কারণে যে আমেরিকা, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সেই দেশের সরকারগুলো। আবার কোথাও কোথাও আমরা শুনেছি, আমার মনে হয় হেরা রহমান, নাসরিন আপা ভালো জানবেন সেটি, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে জোরপূর্বক স্বদেশে ফেরত পাঠানো হয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। সজীব, কেমন আছেন আপনারা? হ্যাঁ, এখন তো পরিবেশ আপনি তো জানেনই, পরিবেশ অনুকূলে নেই। তারপরও আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তারা বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আহ, ধরুন আমাদের তো এখন ফিজিক্যাল ক্লাস তো অফ, আমরা অনলাইনে ক্লাস করতেছি। তো তাছাড়া আমাদের বড় সমস্যা হচ্ছে জব নিয়ে। হ্যাঁ, আমরা যারা আগে জব করতাম 20 আওয়ার্স উইকলি, এখন সে জবগুলো নেই। যেমন আমি আমার এক্সাম আমাকে বলি, আমি জব করতাম আহ, বিকালের শিফটে, তো 3টা থেকে রাত্র 11টা পর্যন্ত, সেই শিফট এখন বন্ধ। সজীব, আপনি কোথায় পড়ালেখা করছেন একটু যদি বলতেন? আমি আমি পড়াশোনা করতেছি সিনেকা কলেজ। আমার আমার সাবজেক্ট অ্যাকাউন্টিং। এই জি, আর তারপর? এখন জি, তারপর এখন বলুন। আমার আমার কোশ্চেন হচ্ছে হীরা আপুর কাছে। হীরা আপু, আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে উইকলি আমাদের যে 20 আওয়ার্স গভর্নমেন্ট যে আমাদের পারমিশন আছে, এখন আমরা যদি প্রথম যে উইকলি কাজ করব, এখান থেকে যদি আমি বেশি কাজ করি, এখন আমাদের বেতনগুলো দেওয়া হচ্ছে বাই উইকলি। সো সেটা কিভাবে কাউন্ট করা হবে? আহ, এটা কি আমি এখানে উইকলি একটু হিসেবে? সজীবের সাথে যোগ করতে চাই। যতটুকু জেনেছি, ট্রুডো সরকার কিন্তু আপনাদের ওয়ার্কিং আওয়ারটা বাড়িয়েছেন। আ এই হ্যাঁ, জি। হ্যাঁ, বাড়িয়েছে, বাট আমি এখন তো এখন পর্যন্ত শিওর না যে এটা এটা 100% এটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। ওকে। তো আমরা হ্যাঁ, একটু হেরা রেহমানের কাছে এই বিষয়ে জানতে চাই। জি। থ্যাংক ইউ সজীব। আপনার প্রশ্নটা খুবই আসলে বাস্তবসম্মত। কোভিড এর কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সবাই খুব এফেক্টেড, তাদের আবার কমে গেছে, সামবডি লস্ট দ্য জব। বাট হ্যাঁ, কেনেডিয়ান গভর্নমেন্ট, ট্রুডো গভর্নমেন্ট যেমন সিআরবির জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এনরোল করেছে, তাদেরকে ইনক্লুড করেছে, হুইচ ইজ লাইক গ্রেট সাইন, যেটা অনেক একটা কাইন্ড অ্যাপ্রোচ ছিল ট্রুডো গভর্নমেন্টের। বাট আপনার যে উইকলি যে কাজ করার প্রশ্নটা ছিল যে আপনি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন কিনা, টেকনিক্যালি ইমিগ্রেশনের ওয়েবসাইট অনুযায়ী এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি এটা পারবেন না যদি না আপনি এসেনশিয়াল ওয়ার্কার হন। আপনি অফ ক্যাম্পাস 20 আওয়ার্স এর কাজ করতে পারবেন, বাট যদি আপনি এসেনশিয়াল ওয়ার্কার্স এর আন্ডারে পড়েন তাহলে আপনি অফ ক্যাম্পাস 20 ঘন্টার বেশি কাজ করতে পারেন। এছাড়া আপনি 20 ঘন্টার বেশি কাজ করার জন্য এলিজিবল হবেন না। আমরা একটু সালাউদ্দিন মাহমুদের কাছে যেতে চাই। আমাদের সঙ্গে জার্নালিস্ট রয়েছেন কানাডা টরন্টো থেকে, ঠিক আছে। সালাউদ্দিন মাহমুদ। তার আগে আমাদের সঙ্গে একজন দর্শক প্রশ্ন করেছেন, মাহমুদ কামরুল ইসলাম সনি। তিনি বলেছেন E2 and L1 যারা আবেদন করেছেন অনেকে B1 B2 নিয়ে এসে। আমি ঠিক পরিষ্কার না তিনি কি বলতে চেয়েছেন। নাসরিন আপু এই ব্যাপারে ভালো বলতে পারবেন। আমরা এই ব্যাপারে নাসরিন আপুর কাছ থেকে পরে শুনবো। আমরা একটু গাজী সালাউদ্দিন মাহমুদের কাছে যেতে চাই। যে সজীব ইসলাম যেটি বলছেন, সজীব আপনার জি, ধন্যবাদ। সজীব যেটি বলছিলেন যে তারা কিছু সমস্যার মাঝখানে আছেন। সেটি হচ্ছে, আপনি জানেন যে প্রচুর টিউশন ফি থাকে।
আমেরিকা, কানাডার মতো কান্ট্রিগুলোতে। সেটি উপার্জন করতে তাদেরকে কিন্তু পার্ট টাইম কাজ করতে হয় এবং কাজের পরিধি, ব্যবসাই বন্ধ। তারা কাজটি করবেন কিভাবে? এই সমস্যায় কিন্তু রয়েছেন। সালাউদ্দিন মাহমুদ, আ কি অবস্থা আসলে কানাডা টরন্টোর জীবনযাপন একটু যদি বলতেন? আচ্ছা, জীবনযাপন তো ধরেন আপনি যদি শুধু ছাত্রদের কথা বলেন সেটা এক ধরনের অবস্থা, আর সামগ্রিকভাবে জীবনযাপন সেটা আরেকটা অবস্থা। এখন যেহেতু আমাদের আলোচনাটা আসছে এখানে স্টুডেন্ট সজীবকে নিয়ে, আমরা তাহলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আমি এখানে দেখেছি যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসে তাদের তো টিউশন ফিস অনেক থাকে। ম্যাক্সিমামেরই এই টিউশন ফিটা কাজ করে কিংবা ঢাকা থেকে বা তার দেশের বাড়ি থেকে বা ঢাকা হোক, ইন্ডিয়া হোক, সেখান থেকে এনে চালাতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা সেটা পারে না। এই কারণে স্টুডেন্টরা করে কি, যেটা আমি আমার অভিজ্ঞতা বলে, ওরা 20 ঘন্টা তো কাজ করেই, সেই সাথে ওরা কিছু ধরেন ক্যাশে কাজ যেটা বলে সেটা করে। ওরা মূলত ওদের এক্সপেন্সটা এখান থেকে উঠিয়ে আনতে চায়। এখন এই করোনা ক্রাইসিসের কারণে তো কাজ এমনিই নাই। যারা রেগুলার কাজ করেন, যারা এখানে ইমিগ্রেন্ট হিসেবে আছেন কিংবা সিটিজেন হিসেবে আছেন, তাদেরই কিন্তু কাজ নাই। সো সেই পরিপ্রেক্ষিতে এই যারা স্টুডেন্ট আছে তারা কাজ পাবে এটা আশা করা যায় না। আরেকটা জিনিস আমি বলি, আমি আমার এখান থেকে অভিজ্ঞতা, বাংলাদেশ থেকে দুই ধরনের স্টুডেন্ট আসে এখানে আছে। একটা হচ্ছে বাংলাদেশে যাদের আর্থিক অবস্থা অনেক ভালো, তাদের ছেলে মেয়েরা আসে, তারা একটা স্টুডেন্ট। এবং বাংলাদেশে মধ্যবিত্ত সমাজের কিছু ছেলে মেয়ে কিন্তু এখানে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছে। যারা বাংলাদেশের ধনবান ব্যক্তিদের ছেলে মেয়ে, সেই সকল স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের কিন্তু খুব একটা সমস্যা হয় না, কারণ তারা মূলত কাজের উপর নির্ভর করে না। এবং তাদের একটা বড় অংশ কিন্তু বাংলাদেশে চলে গেছে, সেটাও আমি জানি। সালাউদ্দিন মাহমুদ, যারা আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, নজরুল ইসলাম নাদিম, তিনি বলেছেন, আমি নাসরিন আপা এবং হেরা আপু দুজনের কাছে প্রশ্নটি রাখতে চাই। ইফ এনিবডি ওয়ার্কস ইন পিজা হাট, আর দে কনসিডার্ড অ্যাজ অ্যান এসেনশিয়াল ওয়ার্কার্স? আমি প্রথম নাসরিন আপার কাছে একটু জানতে চাই। হীরাপার কাছে এই কোশ্চেনটা একটু অ্যাড করতে, সেটা হীরাপা বলেছিলেন এসেনশিয়াল ওয়ার্ক। উনি যদি একটু এসেনশিয়াল ওয়ার্কটা একটু ইলাবোরেট করেন যে কোন কাজগুলোকে এসেনশিয়াল ওয়ার্ক বলে, তাহলে সবার জন্য একটু ভালো হয়। জি, হীরা রহমান। জি, থ্যাংক ইউ সালাউদ্দিন। আসলে এসেনশিয়াল ওয়ার্কার বলতে এখানে যে ক্রাইটেরিয়া গুলো পড়ছে, সাচ এজ আপনি নার্স, আপনি ডক্টর, আপনি পাবলিক হেলথের কোনো কিছুর সঙ্গে জড়িত আছেন, অথবা আপনি নিউরোলজিস্ট, অথবা আপনি মোট কথা 99% ক্রাইটেরিয়াটাই আপনার মিট করছে হেলথ ওয়ার্কার যারা, তারা হচ্ছেন আমাদের এই ক্রাইটেরিয়াতে। তারপরে আছে আমাদের পুলিশ ফোর্স, আর্মস ফোর্স, মেন্টাল হেলথ ওয়ার্কার। মানে মোট কথা আপনি উনি যে প্রশ্নটা করেছেন যে পিজা হাটে কাজ করলে আমি এসেনশিয়াল ওয়ার্কার হব কিনা, সার্টেনলি নট। হ্যাঁ, আপনি এসেনশিয়াল ওয়ার্কার হবেন না পিজা হাটে কাজ করলে, বিকজ আপনার সাবস্টিটিউট অনেকেই আছে। হ্যাঁ, ফুড যদি আপনি ডেলিভারি করতে না পারেন, ফুড আপনি ঘরে বানিয়ে খেতে পারবেন, কিন্তু এটা এসেনশিয়াল ওয়ার্কারের আন্ডারে পড়বে না। নাসরিন আহমেদের কাছে যেতে চাই। এই প্রশ্নটি যদি আমেরিকা থেকে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট করেন, তাহলে এর উত্তরটি কি দাঁড়াবে আসলে? প্রথমে আমি যাই E2 and L1 নিয়ে, যেটা বলেছিল। E2 হচ্ছে ইনভেস্টমেন্ট ভিসা, যেটা হচ্ছে ইটস এ নন ইমিগ্রেন্ট ভিসা। এখানে যদি ইনভেস্ট করে ব্যবসা করতে চায় তাহলে E2 ভিসা অ্যাপ্লাই করে। আর L1 হচ্ছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার, লাইক I have a company in Bangladesh. I'm opening a branch of subsidiary here in USA. So E2 and L1 visa government যে executive order এ কোনো রকম স্টপ করা হয় না। Anybody can file E2 visa and L1 visa, এবং খুব expeditely এটা প্রসেস হচ্ছে, যেটাকে বলে প্রিমিয়াম প্রসেসিং। কোনো রকম প্রবলেম নাই। কেউ যদি B1 B2 ভিসা এসে এখানে E2 বা L1 ফাইল করতে চায়, they can file it, আর এটা অনলাইনেও ফাইল করা যায়। আর সেকেন্ড থিং হচ্ছে স্টুডেন্টের কথা হচ্ছে, আমেরিকাতে আসলে স্টুডেন্টদের জন্য গভর্নমেন্টের কোনো স্টিমুলেশন প্যাকেজ এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। দে আর নট গেটিং এনিথিং ফ্রম দ্য গভর্নমেন্ট। বাট তারা যদি কেউ কাজ করে থাকে, এখানেও সেম রুলস, 20 hours you can work, and if they're unemployed now they can file for unemployment, and সেটা তারা পাবে। আর সবচেয়ে যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে আমেরিকাতে, স্পেশালি নিউ ইয়র্কে, তারা যারা ক্যাম্পাসে থাকে, যেটা ডর্মে থাকে, ডর্ম গুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আর কোনো যাওয়ার জায়গা নেই, তারা ডর্মেই থাকছে। ডর্ম ইজ নাও এখন কাইন্ড অফ একটা ভুতুরে নগরী অনেক ইউনিভার্সিটি, তারপর যেখানে 10টা ডর্ম ছিল সেটা হয়তো একটা তারা খালি করে স্টুডেন্টদেরকে কোনোভাবে তারা মানে অ্যাকোমোডেশন দিচ্ছে, বাট দে আর ইন
they're suffering a lot, you know. আর ডর্ম থেকে তাদের সেভাবে খাওয়া দাওয়া অনেক কিছুরই ব্যবস্থা নাই, কিন্তু সমস্যা হচ্ছে প্রচুর। আমি একটু জনাব জি নাসরিন আপু আপনি শেষ করুন। এসেনশিয়াল ওয়ার্কার, পিজা ওয়ার্কার, আমি একদম এখানেও সেম রুল, পিজা someone working for Pizza Hut or some, it's not essential under the essential worker category. থ্যাঙ্কস আ লট। খুব চমৎকার উত্তর আপনার কাছ থেকে এবং হীরা রহমানের কাছ থেকে পেয়েছি। আমি একটু আহমেদ আল ফারাবির কাছে যেতে চাই। আহমেদ আল ফারাবি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ওকে, আমার কোশ্চেনটা আপনার কাছে হচ্ছে, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আবেদন করেছিলেন বিদেশে উচ্চশিক্ষার জন্য, তাদের ফাইল প্রসেসিং হয়ে গেছিল, তাদের হয়তো মার্চ এপ্রিলে যাবার কথা ছিল, কিন্তু করোনার কারণে তাদের যাওয়া হয়নি, কিংবা ইউনিভার্সিটি গুলো হয়তো বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে তাদের কি অবস্থা আসলে? তারা কি বলছেন আপনাদের কাছে? তারা তো আসছেন, তারা কি কোনো ধরনের জটিলতার মধ্যে পড়বেন বা পড়ছেন? আসলে এই মুহূর্তে তারা এটা ধরে নিয়েছে মোটামুটি ক্লিয়ার যে এই বছর হয়তো বা নাও যেতে পারে। তাদের যে এইমটা ছিল যে মে কোর্সে জয়েন করবে, মে তো মিস হলো, এখন দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দে আর গোইং টু মিস সেপ্টেম্বর অ্যাজ ওয়েল। সো এমনও হতে পারে যে এখন সবাই মোটামুটি মেন্টালি প্রিপেয়ার্ড আসলে, সত্যি কথা বলতে, যে হয়তোবা এই বছর নাও হতে পারে, যদি হয় হয়তোবা সেপ্টেম্বরে হতে পারে, আর না হলে হয়তোবা জানুয়ারিতে। জনাব ফারাবি, আমাদের সঙ্গে হীরা রহমান রয়েছেন এবং নাসরিন আহমেদ রয়েছেন, আপনি দেখছেন। তাদের কাছে, যেহেতু আপনারা তিনজনই একই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, বিশ্বের 3 প্রান্ত থেকে 3 জন যুক্ত হয়েছেন চ্যানেল 52 তে, কোন প্রশ্ন কি আপনার কারো কাছে আছে? আমি একটু জানতে চাই। নাসরিন আপার প্রশ্ন আছে আপনার কাছে? জি জি করুন। আমারও প্রশ্ন আছে আপনাদের। আমার এক ক্লায়েন্ট আছে বাংলাদেশে, তারা বিভিন্ন এমবাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু পাসপোর্টটা তারা হোল্ড করে রেখেছে। সো তারা বলছে ঠিক আছে ভিসা প্রসেস না হোক, বাট আই ওয়ান্ট টু গেট মাই পাসপোর্ট ব্যাক। এটার কোনো কিভাবে করা যায়? এটা আসলে এমবাসি বরাবর, আর বাংলাদেশে পাসপোর্ট ইস্যু হচ্ছে কিনা এই মুহূর্তে, এটা একটু একটা কোশ্চেন। পাসপোর্টের ব্যাপারটা আমি ভাই যদি একটু অনুমতি দেন আমি একটু বলি যে পাসপোর্ট নতুন পাসপোর্ট, এই তথ্যটি আমি সেদিন গতকালই নিয়েছি। ইমিগ্রেশন এবং পাসপোর্ট যে বহির্গমন অধিদপ্তর রয়েছেন তাদের মহাপরিচালক মহোদয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি যেটি বলেছেন যে সব ধরনের পাসপোর্ট যারা 1 মাস আগে আবেদন করেছিলেন নতুন পাসপোর্টের জন্য, তাদের প্রত্যেকের পাসপোর্ট হয়তো রেডি হয়ে গেছে। হয়তো আপনি টেক্সট মেসেজ পেয়েছেন যে প্লিজ কালেক্ট ইওর পাসপোর্ট, বাট অফিস সব বন্ধ রয়েছে। কোন ধরনের পাসপোর্ট বিতরণ কার্যক্রম বাংলাদেশে এখন সচল নেই। ফলে খুব যদি জরুরি হয় কোনোভাবেই পাসপোর্ট সরবরাহটি এখন করা হচ্ছে না, পরবর্তী নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত। তো ফারাবি ভাই, নাসরিন আপু যে প্রশ্নটা আপনার কাছে করেছেন। জি, নাসরিন আপু যে প্রশ্নটা করলেন, এই জিনিসটা আমেরিকান এমবাসিতে পাসপোর্ট যে আটকে রাখার টেন্ডেন্সিটা অনেক দিন ধরে, আপনি যদি এই প্রশ্নটাই করে থাকেন যে একটা অ্যাপ্লাই করেছে পাসপোর্টটা রয়ে গেছে, এই টেন্ডেন্সি আই হ্যাভ বিন সিইং দিস টেন্ডেন্সি ফর অলমোস্ট 2 years। আমার একটা ফ্রেন্ড প্লাস ক্লায়েন্ট আছেন, ওনার 7 মাস লাগলো তার জাস্ট পাসপোর্টটা দিতে, and we continuously send email explaining everything that I have given an interview on that day and I'm waiting for my passport, but still ওরা এরকম ভাবে ধরে রাখছে, রিপ্লাই করছে যে হ্যাঁ আমরা দিয়ে দিব। এখন আমার এই 7 মাস আমার ক্লায়েন্ট তার বিজনেস পারপাসে থাইল্যান্ডেও যেতে পারে নাই, তার আরো কয়েকটা বিজনেস ছিল সেগুলোতে যেতে পারে নাই, পরে ইভেন্চুয়ালি তাকে পাসপোর্টটা দিয়ে দেয় এবং ভিসা লাগানো ছিল। কিন্তু এতদিন ধরে একটাই তারা রিজন বলতে থাকে যে তারা ইনভেস্টিগেট করছে। কিন্তু যেটি আসলে নাসরিন আহমেদ আপনার কাছে বলেছিলেন যে এখন যদি ইমার্জেন্সি পাসপোর্টে প্রয়োজন হয় আমেরিকান এম্বাসি থেকে কিংবা ভিএফএস এর মাধ্যমে কেউ যদি তার পাসপোর্টে ফেরত চান, সে কি পাবে? এখন ভিএফএস টোটালি বন্ধ এখন, আর আমেরিকান এমবাসি টোটালি বন্ধ। আর আমেরিকান এমবাসিতে যারা এমপ্লয়ি যারা আছে তারা আমার মনে হয় না যে লকডাউনের সময় গিয়ে আপনার পাসপোর্ট খুঁজে বের করে দিবে, বাট অফকোর্স ইউ ক্যান সেন্ড অ্যান ইমেল and they will reply accordingly। যদি তারা বলে যে হ্যাঁ আমরা দিব, তাহলে তারা দিয়ে দিবে। আর আমার মনে হয় না there is no possibility যতদিন না লকডাউন শেষ হচ্ছে। আপনি খুব সাত সকালে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার প্রতি বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে হবে। পবিত্র রমজান চলছে। না আপনার অরেঞ্জ ইমিগ্রেশনের মোস্ট অফ দ্য ক্লায়েন্টস আমি জানি যে they are applying for Canada, so হীরা রহমান রয়েছেন আমাদের সঙ্গে। হীরা রহমানের কাছে কোনো প্রশ্ন আপনার আছে জনাব ফারাবি? জি আছে, আমার একটা প্রশ্ন ছিল যে অনলাইনে এখন অনেকগুলা ইউনিভার্সিটিজ অনলাইনে অ্যাপ্লাই করার জন্য বলছে,
যে সরি অনলাইনে ক্লাস শুরু হয়ে যাবে, এই ক্লাসগুলোকে তারা বলছে যে তোমরা অ্যাটেন্ড করো। এখন আমাদের একটা ল আছে যে 2 বছরে যদি কোনো কোর্স থাকে তাহলে তারপরে আমরা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারি, জি 2 বছরের একটা পিআর পাই। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি বাংলাদেশ থেকে অনলাইনে অ্যাপ্লাই করি, সরি অনলাইনে ক্লাস করতে থাকি, তাহলে কি আমার এই পিআর এর এলিজিবিলিটিটা থাকবে কি থাকবে না? জি ওকে, হেরা রহমান। থ্যাংক ইউ ফারাহ ভাই আপনার প্রশ্নের জন্য, খুবই সুন্দর একটা প্রশ্ন। তবে হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন এটা সবার অনেক উদ্বেগ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে যারা ক্লাস করছে অনলাইনে, তারা যখন কোর্সটা করছে, whether they will lose the eligibility to apply under Canadian experience class or whatsoever. বাট ডিউ টু COVID-19 এটার জন্য একটা স্পেশাল মেজার নেওয়া হয়েছে, যেটা ক্যানাডিয়ান ইমিগ্রেশন স্পষ্ট করে লেখা আছে। আপনি যদি কোন স্টুডেন্ট যদি অনলাইনে ক্লাস করে ডিউ টু দ্য ক্লোজার অফ দ্য ইউনিভার্সিটি ডিউ টু COVID-19, দ্যাট পারসন উইল বি এলিজিবল লাইক দ্য রেগুলার স্টুডেন্ট। যারা অন ক্যাম্পাস ক্লাস করতো তারা অনলাইনে ক্লাস করলেও সেটা থেকে তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হবে না। একটা স্টুডেন্ট 50% পর্যন্ত অনলাইনে ক্লাস করলেও সে এলিজিবল হবে PGWPP যেটা আমরা বলি সেটার জন্য, এবং ক্যানাডিয়ান ইমিগ্রেশনে এটা নিয়ে স্পেসিফিক রেগুলেশনস আছে। সো দে আর নট লুজিং এনি এলিজিবিলিটি। আমরা একটু যেতে চাই। আমার আরেকটা প্রশ্ন এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, ছোট করে বলে দিচ্ছি। আমি অনলাইনে ক্লাস করলাম, 1 বছর ক্লাস করলাম, সাপোজ ভিসার জন্য দাঁড়ালাম, আমাকে ভিসা রিফিউজ করে দিল, সেই ক্ষেত্রে কি হবে? ওকে, এটার কথাও বলা আছে ইউনিভার্সিটি থেকে, সার্টেন যে ডিএলআই থেকে মিন্স ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট থেকে আপনি কোর্সটা কমপ্লিট করেছেন অথবা আপনি পড়াশোনা করেছেন, তাদের ওখান থেকে একটা লেটার অফ সাপোর্ট দিতে হবে। ওয়াই আপনি কেন ক্লাস করতে পারেননি, কিংবা কেন আপনি কানাডাতে ল্যান্ড করতে পারেননি, কেন আপনাকে অনলাইনে ক্লাস করতে হয়েছে, এটা ভিসা অফিসারকে সাবমিশনের মাধ্যমে জানাতে হবে। And I believe it's a pandemic, so whole world knows কেন একটা স্টুডেন্ট ক্লাস করতে পারছে না, ডিউ টু ট্রাভেল ব্যান অন অল দোজ থিংস। এবং এটা যখন ডিএলআই থেকে এই ধরনের লেটার অফ সাপোর্ট দেওয়া হবে, ডেফিনেটলি সে ভিসা অফিসার আই বিলিভ সে এটাকে ট্রাস্ট করবে এবং ইট উইল নট বি ইম্প্যাক্টেড নেগেটিভলি অন হিজ অর হার ফাইল। আমরা আপনার কাছে আসবো, আমাদের কাছে যাব। আমরা একটু বলতে চাই চ্যানেল 52 যারা দেখছেন, আপনারা দেখছেন যে আমাদের টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ ইমো থেকে প্রশ্ন করতে পারেন এবং আপনার প্রশ্নটি জানাতে পারেন আমাদের যিনি অতিথিরা রয়েছেন তাদের কাছে, এবং আপনি আমাদের অতিথিদের ফেসবুক পেজেও আপনি ভিজিট করে তাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা একটু সালাউদ্দিন মাহমুদের কাছে যাবার আগে আমি একটু সজীবের কাছে যেতে চাই, যিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডা টরন্টোতে পড়ালেখা করছেন। সজীব, এই মুহূর্তে আমি বলতে চাই যে ফারাবি ভাই রয়েছেন, নাসরিন আপু রয়েছেন, আপনার সালাউদ্দিন মাহমুদ রয়েছেন, কারো কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন একটু করবেন। হ্যাঁ, আমার আরেকটি প্রশ্ন বলতে চাই এই অর্থে যে কি ধরনের প্রবলেমস গুলো আর সাফার করছেন। একটি তো বললেন কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন আরেকটি প্রবলেম হচ্ছে, আমাকে টেক্সট করছে এইমাত্র আমার একটা ফ্রেন্ড, ও বাংলাদেশে গেছে। তো ওখানে ও যাওয়ার পরে ও এখন তো ওখানে স্টাক হয়ে গেছে। তো এখন ও কিভাবে আসবে? ওর অনলাইনে ক্লাস শুরু হবে অক্টোবর থেকে, ওর স্টাডি পারমিট শেষ হয়ে যাবে নভেম্বরে। তো তো ও কিভাবে স্টাডি পারমিট এক্সটেন্ড করবে? ও অলরেডি অ্যাপ্লাই, ও কি এখন অ্যাপ্লাই করবে না আরো পরে ওয়েট করার পরে ও অ্যাপ্লাই করবে? আর এটা কি হবে? আমি একটু এই বিষয়ে আমি জানতে চাই, আমাদের অতিথি যিনি রয়েছেন হেরা রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে প্রশ্নটি সজীব করেছেন। যে প্রশ্নটা করেছে সজীবের যে বন্ধু এই মুহূর্তে বাংলাদেশে আছে, সে যদি আমি একটু ইনফরমেশনটা একটু করে নিতে চাই, ওনার অক্টোবর পর্যন্ত ভিসা আছে, রাইট সজীব? স্টাডি পারমিটটা অক্টোবর পর্যন্ত, ওনার নভেম্বর পর্যন্ত আছে। ইভেন ওনার পাসপোর্ট রিনিউ করতে হবে নভেম্বর পর্যন্ত, নভেম্বর পর ওর পাসপোর্ট রিনিউ করতে হবে। এখন ও যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে, তাহলে পাসপোর্টের কপি লাগে ভিসা এক্সটেন্ড করার জন্য। এখন ও কিভাবে করবে? এখন কিভাবে করবে? ফার্স্ট অফ অল তার যেটা এখন কর্তব্যের বিষয়, মানে করার বিষয়, সেটা হলো তোমার ফ্রেন্ডকে অবশ্যই, সরি আপনার ফ্রেন্ডকে অবশ্যই পাসপোর্টটা ফার্স্ট রিনিউ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে নতুন পাসপোর্টটা আছে সেটা নিয়ে তাকে এক্সটেনশন করতে হবে স্টাডি পারমিট, এবং সেটা অনলাইনে সম্ভব। অনলাইনে আমরা 30 ডেজ আগে আমরা অ্যাপ্লিকেশনটা করি,
যেহেতু তার বাংলাদেশে এখন একটু সিচুয়েশনটা মানে বন্ধ আছে, পাসপোর্ট অফিস হয়তো বা কিংবা হয়তো সময় বেশি লাগতে পারে, সেই ক্ষেত্রে তার যে রেস্টোরেশন টাইম থাকবে 90 ডেজ, এটার মধ্যেও যদি সে অ্যাপ্লাই করে এক্সটেনশন এন্ড রেস্টোরেশন বোথ, your friend will be 100% on safe side. আমি একটু এখানে বলতে চাই যে আমাদের যে বন্ধুরা এখন টেলিভিশন দেখছেন, চ্যানেল 52 দেখছেন, আমরা আজকে আলোচনা করছি ল অ্যান্ড ইমিগ্রেশন নিয়ে। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে ফারাবি আহমেদ রয়েছেন, হিরা রহমান, নাসরিন আহমেদ, সালাউদ্দিন মাহমুদ এবং সজীব ইসলাম রয়েছেন। আমরা ইমিগ্রেশনের সঙ্গে যুক্ত কিংবা অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। জার্নালিস্ট রয়েছেন, আমার একটা ছোট্ট কোশ্চেন আছে। আমরা সজীবের কাছে আসবো, তার আগে একটু বলতে চাই যে আহমেদ আল ফারাবি, আপনি নাসরিন আহমেদের কাছে একটু প্রশ্ন করতে চেয়েছিলেন, যে আপনি প্রশ্নটি করুন। আর আমাদের যাদের বলা হয়ে যাবে অতিথিদের অনুরোধ করবো আপনার মাইকটি মিউট রাখবেন। জি, জনাব আহমেদ আল ফারাবি, আপনার মাইকটি মিউট করা আছে। জি, এবার বলুন। আমার আসলে আপুর কাছে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আমি যে উত্তরটা দিয়েছি এইটা কি উনি জানতে চেয়েছিলেন কিনা। জি, আমি এটাই জানতে চেয়েছিলাম আপনার কাছে, যে যে পাসপোর্ট আটকে থাকলে এখন পাওয়া যায় কিনা। আসলে ওভারঅল ইমিগ্রেশন সিচুয়েশন এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক অনেক ডিফারেন্ট। মানে বাংলাদেশ থেকে আমি প্রচুর কল পাচ্ছি বিভিন্ন বিশেষ করে ব্যবসায়ীদের কাছ থেকে, যারা এখানে ইনভেস্ট করতে যাচ্ছে অথবা এখানে এসে তারা কোনোভাবে ইমিগ্রেশন নিতে যাচ্ছেন। সবার একটাই কোয়েশ্চেন যে অনেকে ভিসা শেষ হয়ে যাচ্ছে জুলাইতে অথবা অগাস্টে, তারা এর আগে আসতে পারবে কিনা, মানে এর আগে ফ্লাইটের সিচুয়েশনটা। আমাদের কাছে যেতে চাই আমরা। আসলে যে বিষয়টা আপনারা বলছেন এটি আসলে অনেক উদ্বেগের বিষয়, কারণ অনেকে আটকা পড়েছেন, যে বাংলাদেশে গেছেন আটকা পড়েছেন, অথবা আমেরিকা, কানাডা কিংবা ইউকে তে রয়েছেন, তারা যেতে চাইছেন, হয়তো কারো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। গাজী সালাউদ্দিন মাহমুদ, এই করোনা পরিস্থিতির সার্বিক দিক আমি জানি যে আপনার নজরে রয়েছে এবং আপনার আশপাশে প্রচুর শুভাকাঙ্ক্ষী ছোট ভাই রয়েছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। কি ধরনের ইনফরমেশন আপনি তাদের কাছ থেকে পাচ্ছেন? আমরা একটু বলে নিই, অডিও কিন্তু অনেক ডিস্টার্ব করছে। জি, আমরা যদি মাইকগুলো একটু সবাই মিউট করে রাখি তাহলে আমরা মনে হয় যে একটু সালাউদ্দিন মাহমুদকে ভালো করে শুনতে পাবো। জি, আপনি বলুন। আমি সেটা বলার আগে যে বিষয়টা নিয়ে এখন আলাপ ছিল, সেখানে আমার একটা প্রশ্ন আছে নাসরিন আপা এবং আমরা আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি না গাজী সালাউদ্দিন মাহমুদ। আপনি সংযুক্ত একটু বিচ্ছিন্ন করে আমাদের সঙ্গে আবার একটু যুক্ত হলে আমরা মনে হয় পরিষ্কার আপনাকে শুনতে পাবো। আমি এই ফাঁকে একটু যেতে চাই, সজীব আপনি প্রশ্ন করছিলেন যে আরো কিছু সমস্যার কথা বলছিলেন। নাসরিন আহমেদ রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে আমরা জানি যে আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বলুন কিংবা যারা পিআর নিয়ে আসছেন তাদের কথা বলুন, কিংবা যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন। আপনার যদি প্রশ্ন নাসরিন আপুর কাছে কিংবা হেরা রহমানের কাছে থাকে, সজীব আপনার মাইকটি অন করে তারপর প্রশ্নটি করুন। সজীব, হ্যাঁ, আপনার মাইকটি মিউট রয়েছে। সজীব, মাইকটি একটু অন করে নেবেন। জি জি, এবার শুনুন। জি, হ্যাঁ, আমার আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে যারা কাজ করতেছে না তারা তো কোনো সুবিধা পাচ্ছে না এখানে, হ্যাঁ, তারা কি কোনো সুবিধা পাবে কিনা। আর আমি আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা জব করতো, এখন জব নেই, বাসা ভাড়া দিতে হয়, বাংলাদেশ থেকে টাকা আনতে ওদের এখন কষ্ট হচ্ছে, কারণ ফ্যামিলি সবাই সাফার। দেখা গেছে ওদের বাবা জব করতো, এখন জব নেই, হ্যাঁ, প্রাইভেট কোম্পানিতে জব করতো, জব নেই। কারো বাবা দেশের বাইরে থেকে মিডল ইস্টে থাকে, মিডল ইস্ট থেকে টাকা পাঠাতো, সেই টাকা থেকে ও এখানে টিউশন ফি দিত। এখন ওর পরিস্থিতিটা কিভাবে আপনারা পর্যবেক্ষণ করবেন, তার প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাবো। আমি এই প্রসঙ্গে একটু নাসরিন আপনার কাছে যেতে চাই এই কারণে, আমেরিকায় কিন্তু উচ্চশিক্ষা নিয়ে পড়তে আসা আমাদের স্টুডেন্টদের সংখ্যা কম নয় নাসরিন আপা। সো যে কথাটি সজীব খুব চমৎকার একটি কথা বলেছে। সজীব, আপনার মাইকটি অনুগ্রহ করে একটু মিউট রাখবেন। যে প্রশ্নটি বলেছে খুব চমৎকার একটি কথা বলেছে সজীব, সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের সবাই কিন্তু ধনীর দুলাল নয়, তাদের পরিবারের অনেক কষ্টের টাকায় কিন্তু তারা প্রবাসে পড়ালেখা করছে এবং টিউশন ফি আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে আসলে কিভাবে সরকাররা চেষ্টা করছে তাদেরকে ছাড় দেওয়ার জন্য কিংবা কোন ধরনের প্রণোদনা দেবার জন্য? আমেরিকায় কি এ ধরনের কোনো উদ্যোগ আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য? আসলে এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখানকার যে বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে, দে আর মানি মেকিং,
আপনাকে টিউশন ফি পে করতে হবে। আমারও মেয়ে আছে, আমার মেয়ে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তাকে রিসেন্টলি থার্ড ইয়ারের জন্য রেজিস্ট্রেশন করে, শি ইজ আমেরিকান সিটিজেন, কিন্তু টিউশন ফির কোনো কোভিড-19 এর জন্য কোন রকম রেয়ায়ত নাই। যেমন আমি আনএমপ্লয়েড রাইট নাও, হাজবেন্ড ইজ আনএমপ্লয়েড। আমাদের মানে যারা আমেরিকান স্টুডেন্ট, যারা সিটিজেন, তাদের জন্যই নাই। আর যারা ফরেন স্টুডেন্ট তাদের জন্য এরকম কোনো কিছু আমরা জানি না। মানে ইউ হ্যাভ টু পে ইউর টিউশন ফি, দ্যাটস দ্য রুল। আমরা একটু মেবি হেরা রহমানের লোনের জন্য অ্যাপ্লাই করা যাবে, লোন গুলো একটু ইজি করছে এখন, এবং ফরেন স্টুডেন্টদের জন্য লোনের ব্যবস্থা আছে, কিন্তু তাদের টিউশন ফি মওকুফ বা রেয়ায়েত এই ধরনের কোনো কিছু এখন। আমরা একটু হেরা রহমানের কাছে যেতে চাই। কানাডায় কি অবস্থা রয়েছে? কারণ কানাডায় কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যা কিন্তু গোটা বিশ্বের সাথে তুলনা করলে আমি বলব যে ফারাবি ভাই জানেন প্রচুর শিক্ষার্থী প্রতি বছর যাচ্ছেন তারা। কি অবস্থা? তাদের কি কোনো ধরনের আর্থিক সহযোগিতা দেবার কথা কানাডা সরকার নিচ্ছে কি বা নিয়েছে কিনা? হ্যাঁ কামরান, কানাডাতে তো আসলে আপনারা মোটামুটি সবাই জানেন যারা কানাডাতে থাকেন, যেটা কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট সিইআরবি নামে যেটা পরিচিত, এটার মধ্যে কানাডিয়ান গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইনক্লুড করেছেন, হুইচ ইজ এ রিয়েলি এটা আমি বলবো যে পৃথিবীর অন্য কোনো দেশে গভর্নমেন্ট করেছে কিনা আমার জানা নেই, বাট কানাডার গভর্নমেন্ট করেছে, হুইচ ইজ রিয়েলি বেনিফিশিয়াল ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা। সো সজীব যে কথাটা বললো, যে প্রশ্নটা করলো যে আমার কিছু ফ্রেন্ড আছে কিংবা আমরা যারা আছি হু লস্ট দ্য জব, হয়তো আমরা $1,000 ইনকাম করছি, হাউ উইল পে আওয়ার রেন্ট। ইয়েস, এইখানে যে জিনিসটার এটারও একটা ইয়ে করেছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট, একটা রুলস করেছে। লেটস সাপোজ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে $1,000 ইনকাম করছে ম্যাক্স, সে কিন্তু সিআরবির জন্য এলিজেবল। That person is getting CERB, that means $2,000 on top of that, যদি কোনো স্টুডেন্ট বাসা ভাড়া না দিতে পারে তাহলে কিন্তু তাকে যে এভিকশন করার যে রুলসটা আছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বলা কোনো হয়েছে টেনেন্ট ইন্টারন্যাশনাল তাকে প্রেসার ক্রিয়েট করতে পারবে না, এই ধরনের একটি কথা বলা হয়েছে যতদিন সে নিজে এলিজিবল। ল্যান্ডলর্ড, কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা জেনারেল যারাই সিটিজেন আছেন হুএভার হিয়ার, আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কথা বলছি, কাউকে এভিক্ট করার যে রুলটা সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। স্পষ্ট করে ক্যানাডিয়ান ওয়েবসাইট, সিটি, প্রভিন্স সবকিছু রুলসে লেখা আছে, কোনো টেনেন্ট যদি ভাড়া দিতে না পারে, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু এভিক্ট দেম আনটিল দ্য সিচুয়েশন কামস টু নর্মাল। সো প্যান্ডেমিকের কারণে যেই প্রবলেমগুলো হচ্ছে, অবভিয়াসলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সাফার করছে, তাদের প্যারেন্টসরা ব্যাক হোম থেকে টাকা পাঠাতে পারছে না, কেউ বিজনেস করছে, কেউ জব করছে, তাদের বিজনেস জব সব বন্ধ আছে, সার্টেনলি তারাও এফেক্টেড হচ্ছে। আমরা হেরা রহমানের কাছে আরো আমি একটু সালাউদ্দিন মাহমুদের কাছে যেতে। সালাউদ্দিন মাহমুদ, আপনি শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি, সালাউদ্দিন মাহমুদ বলুন। তখন আপনি যেটি বলছিলেন আসলে যে আচ্ছা, আমি যেটা বলছিলাম এই করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের যে আলোচনাটা হলো ওই শিক্ষার্থীদের, প্রথম কথা হচ্ছে ধরেন কেউ যদি সেপ্টেম্বরের জন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে থাকে এবং এখন তো সে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এই মুহূর্তে তার অবস্থাটা কি হবে? তাকে কি ওখান থেকে অনলাইনে ক্লাস করতে বলবে? আর যদি অনলাইনে ক্লাস করতে বলে, তাহলে যেহেতু সে এখনো ভিসা পায় নাই, এই ক্ষেত্রে তার ভিসা পেতে কোনো সুবিধা হবে কিনা, এই প্রশ্নটা আমি হীরা আপার কাছে করতে চাচ্ছিলাম। এই প্রশ্নটা আপনি হীরা আপুর কাছে করবেন। আমি তার সাথে একটু এই প্রসঙ্গে যে শিক্ষার্থীর কথা বলছেন সে অবশ্যই বাংলাদেশে রয়েছে। আমি ফারাবি আহমেদের কাছে বলতে চাই যে এই ধরনের শিক্ষার্থীদের কি আপনারা শব্দ পাচ্ছেন কিনা, তারা কি এই ধরনের সমস্যার কথা আপনাদেরকে ইমেইলে বা টেলিফোনে জানাচ্ছেন কিনা? তারপর আমরা হীরা আপুর কাছে যাব। জি, আমার সালাউদ্দিন ভাইয়ের যে প্রশ্নটা, ঠিক আমার প্রশ্নটা কিন্তু সেম প্রশ্নই ছিল, যে এই যে অনলাইনে যদি এটা করে তাহলে কি ভিসা পরে পাওয়ার কোনো সমস্যা আছে কিনা, এই ধরনের প্রশ্ন প্রচুর আমরা পাই। তারপরে প্রশ্ন তো প্রথম আসলে কানাডা, যে হীরা আপুর কথা শুনে যেটা আমি বুঝতে পারছি, এবং আসলে কানাডা এত ভালো ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, যে ডে বাই ডে যারাই আমরা ফোন পাই অথবা কোয়েরিজ পাই, সবাই একটাই কারণ, কানাডায় যাব, সেটা স্টুডেন্ট হোক, ভিজিট ভিসায় হোক, জব ভিসায় হোক, পিআর করে হোক, অথবা হেঁটে হোক। সো এই ধরনের প্রশ্ন আমরা পাই স্টুডেন্টদের কাছ থেকে, যে ভিসা যদি না হয়, 1 বছর পড়লাম কিন্তু তারপরে 1 বছর পরে আমি ভিসার জন্য দাঁড়ালাম, ভিসা যদি না হয় তাহলে কি হবে? এটা অলরেডি উত্তর দিয়ে দিয়েছে আপু, যে হ্যাঁ,
ওইটার একটা রুল মনে হয় আছে, যেটার কথা উনি বললেন। ওকে, আমি একটু ফারাবী ভাইয়ের কাছে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে বাংলাদেশে করোনা পরিস্থিতি আমরা শুনেছি যে প্রতিদিনই সংখ্যা বাড়ছে, মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। তার মাঝে সবগুলো শপিং মল খুলে দেওয়ার কথা শুনেছি। দু একটি শপিং মল নিজেরাই বলেছে যে না আমরা ওপেন করব না। কি অবস্থা আসলে আপনাদের? কেমন এখন বাংলাদেশে কি পরিস্থিতি চলছে ফারাবী ভাই একটু যদি বলতেন যে আপনারা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আসলে? আমরা আসলে উই আর ফলোইং গভর্নমেন্ট টোটালি। গভর্নমেন্ট যেটা বলবে। ভাইকে শুনতে পাচ্ছি না। জি, আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি, আমরা শুনতে পাচ্ছি। বলুন আপনি। জি। আমরা টোটালি গভর্নমেন্টকে ফলো করছি, যেই নির্দেশনাটাই আসছে, বিকজ আমরা দেখে আসছি যে গভর্নমেন্ট যে ডিসিশন গুলো এই পর্যন্ত দিয়েছে দে আর কোয়াইট কারেক্ট। বাট শপিং মল খুলে দেওয়ার ব্যাপারটা পুরো সোশ্যাল মিডিয়াটাই পুরো একজন গরম হয়ে গেল। ইভেন আমিও একটা স্ট্যাটাস দিয়েছি যে লেটস গো ফর শপিং এন্ড লেটস বাই বডি ব্যাগ, মানে জাস্ট ইট ওয়াজ এ সার্কাজম। বাট এরকম স্ট্যাটাস ভরে গেছে প্রায় 90%, এবং বাকিরাও বলছিল যে আচ্ছা ঠিক আছে শপিং মল তো খুলেছে ব্যবসায়ীদের কথা চিন্তা করে, উইচ ইজ ভেরি ট্রু। উই আন্ডারস্টুড ইট লেটার যে ব্যবসায়ীদের একটা প্রেশার গ্রুপ আছে, তাদের একটা চাপ আছে গভর্নমেন্টের উপরে, সেটার কারণে। বাট অন দি আদার হ্যান্ড দেখা গেল যে ব্যবসায়ীরা নিজে থেকেই খুব রেসপন্সিবল এর মতো বললো, যেমন যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, নিউ মার্কেট বললো যে না আমরা খুলবো না, কারণ তারাও রিয়েলাইজ করেছে যে যেখানেই হবে মানুষ আসবে, কাপড় ধরবে, এটা ছড়ানোর একটা সম্ভাবনা আছে। বাট পরিবেশ আসলে সবাই খুব ভীত। সত্যি কথা বলতে বাংলাদেশের প্রতিটা মানুষই ভীষণ ভাবে ভীত এবং কনফিউজড। আবার আগের মতো হবে কিনা, আগের মতো বাইরে ফ্রেন্ডদের নিয়ে খেতে পারবো কিনা, এইসব বিষয়গুলো আসলে সবাইকে খুব একটা টেন্সের মধ্যে রেখেছে। So we actually মানে we are missing BC, BC before corona. ওকে, আমাদের সঙ্গে কিন্তু অনেক আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল কামরান। জি। যে আমেরিকাতে অনেক বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, মানে ক্ল্যাশ উইথ দ্য ল এনফোর্সমেন্ট, লাইক গতকাল যেটা ঘটনা ঘটলো আমাদের এখানে সেন্ট্রাল পার্কে, তো পুলিশ ওয়াজ আস্কিং সামওয়ান টু হ্যাভ দ্য মাস্ক এন্ড সেই সেনাকে তাকে ধাক্কা দিয়ে পুলিশ অফিসারকে পানিতে ফেলে দিয়েছে। একটা গান শুরু হয়েছে মিশিগানে। সো কানাডার পরিস্থিতি কেমন? মানে সাম পিপলস আর রিয়েলি এখানে অনেক ডেসপারেট, তারা রুলস রেগুলেশন ফলো করতে চাচ্ছে না, দে আর এনকাউন্টার উইথ দ্য ল এনফোর্সমেন্ট পিপল, পুলিশ অফিসারদের সঙ্গে তারা বিতণ্ডা ছাড়া হাতাহাতি পর্যন্ত কোন কোন স্টেটে অনেক ঘটনা ঘটছে। আপনাদের কানাডার অবস্থা কি জানতে চাচ্ছি। আমি আসলে যদি বলি যে কানাডায় কোন ধরনের শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নোভা স্কোশিয়ায় ঘটেছে, আপনারা দেখেছেন হ্যালিফ্যাক্সের কাছে, যেখানে একজন আততায়ী তিনি ওপেন ব্রাশফায়ার করেছে, সেখানে অনেকেরই প্রাণহানি ঘটেছে, সেটি 2 উইকস বিফোর। এই বিচ্ছিন্ন ঘটনাটি ছাড়া আসলে তেমন বড় ধরনের কোনো ডিজাস্টার আমরা দেখিনি। ইভেন এখানে আমি বলবো যে 10% পিপল যারা কিনা লকডাউন নানা কারণে তারা মানছেন না, বিকজ দে আর ফ্রাস্ট্রেটেড, তারা হয়তো লেকে জরিমানার কথা জানার পরও যাচ্ছেন। কিন্তু ওভারঅল যদি আপনি বলেন যে আমার সঙ্গে হেরাপু, সালাউদ্দিন মাহমুদ, সজীব রয়েছেন ক্যানাডাতে, তারা জানেন যে প্রতিটা নাগরিক কিন্তু যে বেনিফিটটা গভর্নমেন্ট থেকে পাচ্ছেন, আমি এভাবে বলবো তার যথাযথ ব্যবহার করছেন এবং সরকারের সিদ্ধান্তকে পুরোপুরি তারা রেসপেক্ট করছেন। আর আরেকটি বিষয়, আমি অনেক বন্ধুদের সঙ্গে আমেরিকা থেকে যেটি খবর পাচ্ছি যে ছোট ছোট কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে আমেরিকায়, যেমন গাড়ি গ্লাস ভেঙে ভেতর থেকে কয়েন নিয়ে যাওয়া, কিংবা কোনো কারণ ছাড়া টায়ারটা কেটে দেওয়া যায়, এমন ঘটনা আমেরিকায় কিন্তু ঘটছে। কানাডায় কিন্তু আমরা বলবো যে এই ছোটখাটো মানে অনাকাঙ্ক্ষিত যেগুলো আমরা বলবো ঘটনা, সেগুলোর কোনো খবরও কিন্তু নেই। আর আপনি যদি বলেন যে লকডাউন মানা সম্পর্কে যদি বলেন কানাডা, আমি বলবো ওভারঅল লাইক 10% বা 90% ইজ এ বিগ নাম্বার। তারা প্রচন্ড মাত্রায় সেটি মানছেন, বিশেষ করে 6 ফিট ডিস্টেন্স। হেরাপু জানেন, আপনি হয়তো গ্রোসারি করতে যান বা গেছেন, এখানে কিন্তু 6 ফিট ডিস্টেন্স গড়ায় গন্ডায় মানছেন প্রতিটি ক্ষেত্রে, ইভেন পথ থেকে শুরু করে সাবওয়ে, ট্রেন, বাস এবং শপিং মল, প্রত্যেকটি জায়গায় মানা হচ্ছে। আমি একটু নাসরিন আপুর কথাটাকে আমি একটু ইন্টারাপ্ট করি কামরানের কথায়। বেসিক্যালি ক্যানাডিয়ান একটা সারা পৃথিবীতেই একটা সভ্য ভদ্র জাতি হিসেবে পরিচিত। আমি অন্য কোনো জাতিকে করছি না, রেসপেক্ট করছি না। ডেফিনেটলি সব জাতি এখানে রেসপেক্টেড, সবাই ভদ্র, বাট আমরা ক্যানাডিয়ানরা বেসিক্যালি যদি বলি, উই আর শোয়িং দ্য 100% রেসপেক্ট টু দ্য ল। Everybody is social distancing from their own side.
আমাদের প্রত্যেকটা সুপার শপ, গ্রোসারি স্টোর যখন আপনি ঢুকবেন, একটা ফ্যামিলি থেকে একজনকে ম্যাক্সিমাম অ্যালাউ করা হচ্ছে, একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে তারা ঢুকতেছেন। ইভেন আপনি যদি বাংলা গ্রোসারি শপগুলোও বলেন, সেখানেও একটা সার্টেন রুলস এখানে আমি একটু রেগুলেশন হেরা তারা রহমানের সঙ্গে মেনটেন যুক্ত করছে। করে বাংলা আমি একটু রেস্টুরেন্ট বলেন। আমাদের কাছে যেতে চাই। আমি এখানে একটি খুব ভালো একটি উদাহরণ দিতে চাই। বাংলাদেশে ফারুক ভাই আপনি জানেন একটি প্রবাদ রয়েছে। আমি প্রবাদটি পুরোটা ভুলে গেছি। যেমন মুগুর তেমন কি যেন একটা কথা আছে না? তো বিষয়টি যেমন এরকম। কুকুর তেমন মুগুর। যেমন কুকুর তেমন। আমি এখানে একটু শব্দটি এভাবে বলতে তেমন চাই। কুকুর তেমন। আমাদের যিনি প্রিমিয়ার রয়েছেন ডগ ফোর্ড, তিনি একটি গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন, কিছু মানুষ এখানে কুইন্স পার্কে যে প্রোটেস্ট করেছিল, তারা আর লকডাউন মানছে না। তারা বাইরে যেতে চায় এনি হাউ। তারা বলেছে, "নো, উই ডোন্ট নিড এনিথিং। উই ডোন্ট নিড ইমার্জেন্সি বেনিফিট। উই ওয়ান্টস টু গো আউটসাইড উইথ আওয়ার ফ্যামিলি।" Right. ইউ নো? তখন আমি কানাডার সরকারি ডগ ফোর্ড দ্য পার্ট অফ গভর্নমেন্ট। সো আমি তাকে রেসপেক্ট করে বলতে তিনি বলেছেন, যার খুব সমস্যা হচ্ছে, যিনি আর পারছেন না, আপনি ব্যাগটা গুছিয়ে ফেলুন, লাগেজ প্যাক করে ফেলুন। আপনাকে আমরা কানাডা থেকে আপনার দেশে যাওয়ার ব্যবস্থা করব। কিন্তু রিয়েল ক্যানাডিয়ান ডোন্ট ডু দ্যাট। তিনি বলেছেন যে ক্যানাডিয়ানরা কখনো এমন আচরণ করতে পারে না। খুব সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেছেন, ওকে, আপনার সমস্যা হচ্ছে, ওকে, আপনি আপনার দেশে চলে যান। সালাউদ্দিন মাহমুদ, এই যে একটি দৃষ্টান্ত, এই যে একজন নীতি নির্ধারণী পর্যায়ে রাষ্ট্রের এত চমৎকারভাবে হ্যান্ডেল করে, এবং জানেন তারপর কিন্তু আর কোনো ধরনের প্রোটেস্ট হয়নি। শুধু এই একটি কথার কারণে। সালাউদ্দিন মাহমুদ। আচ্ছা, প্রথমে আমি বলবো উনি এই কথাটা কেন বলতে পারেন। উনি ভালো মতো জানেন বিষয়টার সাথে অর্থনীতি সরাসরি জড়িত, রিজিক জড়িত, জীবিকা জড়িত। জি। যেহেতু কানাডিয়ান গভর্নমেন্ট আপনার জীবিকা দায়িত্ব নিয়েছে, যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন, সেহেতু এই কথা উনি বলতে পারেন। খুব ভালো বলেছেন আপনি। জি। আরেকটা কথা হচ্ছে, এই যে হীরা আপাকে বললেন ক্যানাডিয়ান বলে সভ্য জাতি, ইটস ওকে, পৃথিবীতে অনেক সভ্য জাতি আছে, কিন্তু মূল বিষয় কিন্তু সেই অর্থনীতি। যখন আপনি বন্ধ করে দেন না মানুষের এই আয় টাকা দেওয়াটা, যখন মানুষের ঘরে ভাত থাকবে না, মানুষ খেতে পারবে না, মানুষ রাস্তায় যাবে। কানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা রুল ইস্যু করেছে, মানে একটা অর্ডিন্যান্স জারি করেছে লাইসেন্সড অস্ত্র বিক্রির ব্যাপারে। জি। অনেক বেশি কড়াকড়ি করেছে। জি। এই ঘোষণাটা কিন্তু অনেক সিগনিফিকেন্ট, কারণ Right. Gun control is very important. এক্স্যাক্টলি। তখন সে কিন্তু রাস্তায় নামবে ছিনতাই করতে। বাংলাদেশে ধরেন আমরা যে কথা, আমি বাংলাদেশে আজকে দেখেন, আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশে কিন্তু চুরি হতো, জানলা দিয়ে কাপড় চুরি করতো, ইয়েদের করতো, ছোট ছোট চুরি যেগুলো বলে, বড় চুরিটা ছোট ছোট চুরি, এগুলো কিন্তু পেটের দায় করতো, আমরা সহজ বাংলায় বলি। আজকে যে গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট যে গার্মেন্টস খুলে দিচ্ছে, এটা শখ করে খুলে দেয়নি। বাংলাদেশের সরকার জানে যদি আজকে খুলে দেওয়া না হয়, মানে আপনি বলতে চাচ্ছেন যে সিচুয়েশন বাধ্য করেছে বাংলাদেশের কি হবে। আমাদের এই কারণে অনেক গভর্নমেন্ট দর্শক কিন্তু যুক্ত রয়েছেন। আমি যোগ একটু বিয়োগ সালাত করতে মাহমুদের হয়। কথাটিতে আসবো। আমি 2 একজনের নামটি একটু বলতে চাই। আমাদের শিল্পী জলি যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে শামী আসহার, তিনি বলেছেন, হ্যালো হেরা রহমান, আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সাইফুন নাহার আখি, তিনি শুভ সকাল জানিয়েছেন বাংলাদেশ থেকে। আখি আপু, আপনার জন্য শুভ সকাল। শিল্পী আপু বলেছেন, আমেরিকাতে কোনো সুবিধা নেই, টিউশন ফি অতি হাই, কষায়ের মতো গলা কাটা পড়তে হয় এখানে। তিনি বলতে চেয়েছেন, আমি এটাই বলতে চাইছিলাম, কানাডিয়ান গভর্নমেন্টের ছোটবেলা থেকেই যাদের বাচ্চা হওয়ার পর থেকে অনেক রকম ফ্যাসিলিটি দেওয়া হয়, আমাদের সেটা নেই। এবং আমাদের আমার শারমিন মেয়েও কলেজে আছে। বলেছেন, শারমিন সুলতানার সাথে তিনি বলছেন, নাইস টু সি ইউ হেরা আপু। আমি আসলে সবার কাছ থেকে শুনে সালাউদ্দিন মাহমুদ খুব চমৎকার একটি বিষয় নিয়ে বলছিলেন, যে রুলস এর কথা বলছিলেন, এবং বলছিলেন যে নিডস, প্রয়োজন বাধ্য করছে সবকিছু, বাধ্য করে সবাইকে সবকিছু, সেটি উন্নত অনুন্নত কিংবা ও রাষ্ট্র ব্যবস্থা যেমনই হোক। আসলে বাংলাদেশ ফিল করছে যে, আমার কাছে মনে হয় সরকার ফিল করছে যে সিচুয়েশন আসলে রাষ্ট্রকে কিছু কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করছে, যেটি ফারাবি ভাই বলছিলেন যে ব্যবসায়ীদের তো চিন্তা করতে হবে। সালাউদ্দিন মাহমুদ। জি, আমি সেটাই বলছি যে আসলে যখন বাংলাদেশ সরকার যেটা করছে, এটা বাংলাদেশ সরকারকে এটা হিসাব করতে, বাংলাদেশ যারা সরকার চালায় তারা তো বিষয়টা জানে। জি। করোনা ভাইরাস মোকাবেলার জন্য সোশ্যাল ডিস্টেন্স এবং দূরে রাখা, ঘরে থাকুন, এটা বাধ্যতামূলক। তো তারপর দেখেন শ্রমিকরা আসছে, গার্মেন্টসে যাচ্ছে, কারণ যদি আজকে আপনি এই 15 কোটি লোকের মধ্যে প্রতি মাসে তারা যে মজুরি পেত, তার ধরেন 80% যদি আপনি নিশ্চিত করতে পারতেন যে আমি তোমাকে দিচ্ছি, তাহলে কিন্তু গভর্নমেন্ট বলতে পারতো তোমরা ঘরে থাকো, আমি দিচ্ছি, যেটা কানাডিয়ান গভর্নমেন্ট দিতে পারছে। বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু আমি আসলে এই প্রসঙ্গে একটি প্রশ্ন ভুলে যাব। আমি একটু ফারাবি ভাইয়ের কাছে যেতে চাই অতিথিদের অনুমতি নিয়ে। ফারাবি ভাই, আপনার এখানে তো অনেক স্টাফ রয়েছেন। আমি যদি আপনাকে একেবারে প্রাইভেট একটি প্রতিষ্ঠানের কাতারে ফেলে দেই, বেসরকারি প্রতিষ্ঠান, আপনি কি একটু আমাকে বলবেন, আপনার যারা স্টাফ রয়েছেন তাদের কি আপনি মাইনে দেওয়া বন্ধ করে দিয়েছেন? তাদেরকে ছুটি দিয়েছেন? কতদিন দিয়েছেন? বা কি করছেন আসলে আপনি? একটু যদি আপনার কাঠামোটা বলতেন।
ইয়েস, মাইনে এখনো আসলে আমরা দেওয়া বন্ধ করি নাই, গত মাসের মাইনেটাও দিয়েছি। আর এই মাসের মাইনেটা নিয়ে একটু আমরা হিমশিম খাচ্ছি। এখন আমাদের সেভিংসটা যেখানে আছে, আমাদের কোম্পানির সেভিংস ওইখান থেকেই দিতে হবে। তবে যদি এটা সামনের মাসে কন্টিনিউ করে, তাহলে হয়তোবা আমাদের পুরো একটা যেটা আইএলটিএস নিয়ে ডিল করে, আমার ও লেভেলস এ লেভেলস আইএলটিএস আছে, সো উই মাইট হ্যাভ টু স্টপ ইট অ্যাজ ওয়েল। যদি এইভাবে পুরো কোম্পানিটাই তখন একটা পোর্শন বন্ধ করে দিতে হবে, কারণ ঘোষণায় এসেছে যে সেপ্টেম্বর পর্যন্ত স্টুডেন্টদের কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নাই সরকার থেকে। আমরা সেটাই ফলো করব। তবে যদি এরকম সামনের মাসেও কন্টিনিউ করে, কারণ এই মাসে আমরা একদম হিমশিম খাচ্ছি, খুবই খারাপ অবস্থা। পার্সোনাল সেভিংস থেকেও আমাদেরকে দিতে হচ্ছে, শুধু না কোম্পানির সেভিংস থেকে। সামনের মাসে টিকা যাবে না, একদম রয় বললাম। আমি আমি একটু একটা প্রশ্ন পেয়েছি আমরা। শামী আসরার তিনি বলেছেন, ফর ইউএস সিটিজেন what are the requirements to qualify for in state students? নাসরিন আপুর কাছে এটা উত্তর জানতে চাচ্ছি। রিকোয়ারমেন্ট ফর qualify for in the state students তিনি বলেছেন। আমেরিকাতে কিন্তু প্রথমে তো আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে স্টুডেন্ট স্ট্যাটাস থেকে, F1 স্ট্যাটাস থেকে। কানাডায় যেমন আপনি ব্যাচেলর বা আপনার এডুকেশন শেষ করার পরে এক বছর জব অফার পেলে ইউ ক্যান গেট দ্য পার্মানেন্ট রেসিডেন্স, কিন্তু আমেরিকাতে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স ইটস এ ভেরি মাচ নাইটমেয়ার। এই জন্য ফারাবি ভাই হয়তো একমত হবেন যে এখন আর মানুষ আমেরিকাতে স্টুডেন্ট স্ট্যাটাসে আসতে চাচ্ছে না, কারণ ফার্স্ট অফ অল আমেরিকাতে স্টুডেন্ট স্ট্যাটাস শেষ হওয়ার পরে তারা 1 ইয়ার একটা ইয়ে পায়, কি বলে এগুলো, ওপিটি বলে। ওপিটি হচ্ছে তারা 1 বছরের কাজ করার অনুমতি পায়, কিন্তু এর মধ্যে তাদেরকে যদি একটা জব অফার বা লেবার সার্টিফিকেশন কোনো কোম্পানি না করে, তাহলে কিন্তু তারা গ্রিন কার্ড পায় না। আর ওই লেবার সার্টিফিকেশন ইট টেকস অলমোস্ট লাইক 2 years or 3 years. সো পার্মানেন্ট রেসিডেন্স হতে অবশ্যই ইউ নিড এ জব অফার ফ্রম এ কোম্পানি and then you can get the permanent residence. আর permanent residence হওয়ার পরে it takes 5 years to get the US citizenship. আমি আমাদের একজন দর্শক বলেছেন যে গুড টু সি ইউ আওয়ার কমিউনিটি অ্যাক্টিভিট নাসরিন আহমেদ আপু। শারমিনা সিরাজ বলেছেন। সাইফুন্নাহ রাখি বলেছেন, আমি ইউএসএ জর্জিয়া থেকে আপনাদের সাথে আছি, প্রতিদিন থাকার চেষ্টা করছি সব সময়। সাইফুন্নাহ রাখি, অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের যিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সজীব ইসলামকে একটু বলতে চাই, আপনার সংযোগটি বিচ্ছিন্ন করে যদি আবার আসতেন, আমরা পরিষ্কার আপনাকে দেখতে পাচ্ছি না। আমরা একটু যেতে চাই হেরা রহমানের কাছে। রমজানে একটু ভিন্ন খাতে যেতে চাচ্ছি। হেরা আপু, আপনার কেমন যাচ্ছে সময়? কিভাবে আসলে অফিস করছেন? ফারুক ভাই তো বললেন অফিস কি খোলা হয়েছে কিনা, একটু যদি বলতেন। রমজান আলহামদুলিল্লাহ ভালো চলছে। রমজানের যে বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, যে রোজা রেখে নামাজ টামাজ পড়া, এগুলো আলহামদুলিল্লাহ সব ভালো মতোই করতে পারছি। লকডাউনে আছি, বাসাতেই আছি। আমার 90% ওয়ার্ক চলছে অনলাইনে। আমি কিছু অ্যাসাইলাম, স্টাডি পারমিট, ভিজিটর ভিসা, এগুলোর যে এক্সটেনশনের যে কাজগুলো চলছে এগুলো আমি অনলাইনেই করছি, বাসায় বসে থেকেই করছি। আমি এই মুহূর্তে অফিসে যাচ্ছি না। 99% টাইম আই এম এট হোম। আমরা সজীব ইসলামের কাছে একটু যেতে চাই। সজীব, একটু যদি বলতেন। সজীব, আপনার মাইকটি মিউট করা রয়েছে। জি সজীব, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। সজীব, একটু যদি বলতেন যে আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা সরকারের নানা সহযোগিতা পাচ্ছেন, তারপরে কিছু সমস্যা আপনাদের আছে। কানাডায় টরন্টোতে স্পেশালি সিসিএসএস নামে একটি সংগঠন, ফেসবুকে আপনি দেখেছেন অবশ্যই। আপনি কি দেখেছেন সেটি? হ্যাঁ, দেখেছি আমি। এবং এটি হচ্ছে করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের বাংলাদেশি কমিউনিটির একটি সোশ্যাল উদ্যোগ, যেটিকে আমরা ভলান্টিয়ার উদ্যোগ বলছি। আমিও কিন্তু ইন্টারন্যাশনাল 2 জন স্টুডেন্টের বাসায় গ্রোসারি পৌঁছে দিয়ে এসেছি। এবং আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যদি আর্থিক সমস্যা দেখা দেয়, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে কমিউনিটি থেকে, বাংলাদেশের যারা এখানে রয়েছেন। এবং উই ফিল প্রাউড যে বাংলাদেশিরা এখানে একজনের সুখে এবং এই যে ক্রান্তিকালে মহামারীতে তারা ছুটে যাচ্ছেন। আপনারা কি জানেন কিনা এই বিষয়টি, যে কিভাবে যোগাযোগটি করতে হয় এবং কার সাথে যোগাযোগ করতে হয়? হ্যাঁ, আমরা জানি, এবং আমাদের কিছু ফ্রেন্ড এই সহযোগিতা পেয়েছে তাদের কাছ থেকে। আমি তার জন্য তাদেরকে এপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই। তারা খুবই একটি মহৎ কাজ করেছে, এবং স্টুডেন্টের এই দুঃসময়ে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পাশে দাঁড়িয়েছে, এবং তাদেরকে আমি আসলে অনেক বড় মনের মানুষ হিসেবে দেখবো যে এখানে তারা কাজ করতেছে।
সজীব, আর কবে নাগাদ আপনাদের ইউনিভার্সিটি আবার খুলবে এমন কোনো আভাস পেয়েছেন কিনা? না, আমাদের এরকম কোনো আভাস নেই, তবে এই সেমিস্টার আমাদের এখন অনলাইনে হবে। আর যে সাবজেক্ট গুলো আমরা নিতে পারবো না, মানে ফিজিক্যালি করতে হবে, ধরুন আমার থার্ড সেমিস্টারে ছিল অ্যাকাউন্টিং ভলিউম 1 এন্ড অ্যাকাউন্টিং ভলিউম 2 লাস্ট সেমিস্টারে। আমি তো আমি আমার একটি প্রশ্ন, জি বলুন, আপনি শেষ করুন, তারপর আমি একটি প্রশ্ন আমি করতে ওই চাই। দুইটা সাবজেক্ট আমি এখন করতে পারবো না। হ্যাঁ, তো ওই দুইটা সাবজেক্ট আমার মেবি ফলে নিতে হবে, কিন্তু আমি দুইটা সাবজেক্ট আমার অ্যাকাউন্টিং আমি কিভাবে কি করব, তো ওটা আমার জন্য প্রেশার হয়ে যাবে, আর সেটা আমাকে অ্যালাউ করবে কিনা কলেজ সেটা আমি জানি না। সেটি, জি। আমি অ্যাডভাইজারকে মেইল করেছি, সে আমাকে এখন পর্যন্ত কোনো রেসপন্স করে নাই, হয়তো আগামীকালকে পেতে পারি। আর ইন্টারন্যাশনাল আমার স্টুডেন্টদের একটি বড় সমস্যা আমরা কানাডা জুড়ে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু তারা কাজের সুবিধাটি পাচ্ছে না, বাংলাদেশ থেকে টাকা নেওয়ার সমস্যা হচ্ছে, বাড়ি ভাড়া একটা ইস্যু, যেটি হেরা আপু বলছিলেন। আপনি বাড়ি ভাড়া কি সময় মতো দিচ্ছেন বা দিতে পারছেন? আপনার যিনি ল্যান্ড ওনার রয়েছেন তিনি কি বলছেন আসলে? না, আমাদের ল্যান্ডলর্ড অনেক ভালো, সে প্রেশার দিচ্ছে না আমাদেরকে। জি। সে বলছে আমাদের কিছু টাকা কমিয়ে দেবে, এন্ড বলছে 100% দিবে। And আমরা তো আমি তো বলছি যে আমাদের এখন আওয়ার কমে গেছে। তার মানে তিনি আপনাকে বলেছেন বাড়ি ভাড়া কিছুটা কমিয়ে দেবেন? হ্যাঁ, কমিয়ে আমি দেবে। আমি এই প্রসঙ্গে আমি প্রত্যেক অতিথির কাছে 1 মিনিট করে শুনতে চাই। আমি প্রথমেই যেতে চাই যিনি বাংলাদেশে, ফারাবী ভাই, এইটি শোনার পর আপনার অনুভূতিটি কেমন হয়েছে আমি একটু জানতে চাই ফারাবী ভাই। যেটি আমাদের সজীব বলল যে বাড়িওয়ালা বলেছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের বাড়ি ভাড়া কিছুটা তিনি কমিয়ে দেওয়ার চেষ্টা আহ, করবেন। ফারাবী ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা আমাদের স্বপ্নে হয় মাঝে মাঝে মাঝে। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, শুনতে পাচ্ছি আপনাকে, জি। স্বপ্নে হয়, আমরা দেখি মাঝে মাঝে। এতটুকু পর্যন্তই, এটা কখনোই আমাদের দেশে হয় না। বাট কারণ অনেক বাড়িওয়ালাই আসলে এই ভাড়ার উপরেও নির্ভর, এটাও একটা বিষয়। তো বাট আমি এই পর্যন্ত কাউকে বাংলাদেশে বলতে শুনি নাই যে, তবে আমার বন্ধুদেরকে দেখেছি তারা যেটা করেছে হচ্ছে কি, দে হ্যাভ স্টপড দি রেন্ট। ওকে। তো বললো যে যদি বাড়িওয়ালা আসে তাহলে বাড়িওয়ালার সাথে কথা বলবো, কিন্তু বাড়িওয়ালা নিজের থেকে যে বলবে এইটা আসলে এই ধরনের কোনো কিছু হয় না। আপনার, ওকে, আমরা একটু বলতে চাই যে জনাব ফারাবী, আপনার সংযোগে কিছুটা সমস্যা হচ্ছে। আপনি যদি লাইনটি ডিসকানেক্ট করে আবার একটু ঢোকেন, আমরা হয়তো পরিষ্কার পাবো। আমরা একটু হেরাপুর কাছে যেতে চাই। হেরাপু, জি, সিদ্ধান্তটি শুনেছেন আপনি? হেরা জি। রহমান যে বাড়িওয়ালা বাড়ি ভাড়া কমিয়ে দেবার আশ্বাস দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। এটি আসলে আপনি যেটি বলছিলেন যে ক্যানাডিয়ানদের জন্য ফিল প্রাউড যে আহ, দুর্যোগ দুর্দিনে প্রত্যেকের পাশে, সরকারের পাশাপাশি। জি, হেরা রহমান। আসলে সজীব যেটা বলেছে এটা রিয়েলি ইমপ্রেসিভ এন্ড ইট হ্যাপেন্স অনলি ইন কানাডা। আমি যদি বলি ইট হ্যাপেন্স অনলি ইন কানাডা। ডেফিনেটলি এখানে বাড়িওয়ালারা অনেকেই নিজের থেকেই বলেছে যে ওকে তুমি ভাড়া দিতে পারছো না, আমি কয়েকজনের মুখে শুনেছি, ওকে তুমি দিও না, লেট দ্য সিচুয়েশন ওভারকাম দেন ইউ ক্যান পে। অ্যাজ ওয়েল অ্যাজ সজীব যেটা বললো যে কানাডাতে এই মুহূর্তে টরন্টো বেস যদি আমি ধরি, যেহেতু আমি টরন্টোতে থাকি, এই মুহূর্তে অ্যাটলিস্ট আমার জানা মতে 6টা 7টা ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, কেউ গ্রুপের মাধ্যমে থেকে করছেন, কেউ ব্যক্তিগত প্রচেষ্টায় করছেন। সবার একটা টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বিকজ ওরা কি করবে, যারা পিআর আছেন কিংবা সিটিজেন আছেন, আদার বেনিফিটস ফ্রম দ্য গভর্নমেন্ট। হাউ অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, দোজ কিডস আর রিয়েলি সাফারিং। এবং তাদেরকে হেল্প করার জন্য কিন্তু আমাদের কমিউনিটি বেসড অনেক ফোরাম আছে, অনেকেই হেল্প করছেন। কেবল বাঙালি, স্বীকার কেবল করেছে বাংলাদেশি আমার কিছু কমিউনিটি শুধু না, সব কমিউনিটির লোকজনই কিন্তু সহযোগিতায় এগিয়ে আসছে। নাসরিন আহমেদের কাছে একটু শুনতে চাই এই বিষয়ে। এক্স্যাক্টলি। নাসরিন আহমেদের কাছে এই বিষয়ে শুনবার বাড়ি আগে, ভাড়া- নাসরিন আহমেদের কাছে এই বিষয়ে শুনবার আগে, নাসরিন আপু শুনতে পাচ্ছেন? একটি প্রশ্ন জি, এসেছে, আমরা স্ক্রিনে প্রশ্নটি দিয়েছি। তিনি বলেছেন ফর ইউএস সিটিজেন, দুটো প্রশ্ন করেছেন সামিয়া আশরার। আফটার কম্পারিশন অফ এ লেভেলস, ইফ অ্যাডমিটেড ইন ইউএস ইউনিভার্সিটি উড বি কনসিডার্ড ইন স্টেট স্টুডেন্টস অর আউট অফ state student. Number one question. Second question হচ্ছে, the US citizen student will enjoy all the local students benefit. Is it true? Like তারা কি বেনিফিট গুলো পাচ্ছে কিনা? সেকেন্ড কোয়েশ্চেন। যদিও এটা আমি বলবো যে সরকারের এডুকেশন পলিসির সিদ্ধান্ত, যদি নাসরিন আপুর জানা থাকে। আসলে এখানে স্টেট যারা বলে, যেটা বলে জুরিসডিকশন, আমি যদি নিউ ইয়র্কে বসবাস করি এবং জি, জি। মোর দেন 1 বছরের বেশি থাকি, নিউ ইয়র্কের স্কুলগুলো একটা
একটা বেনিফিট আমার টিউশন ফি অন্যান্য স্টুডেন্ট কম হবে, কিন্তু আউট অফ স্টেট মানে নিউ জার্সি স্টেটের কোন স্টুডেন্ট যদি নিউ ইয়র্কের ইউনিভার্সিটিতে পড়ে, ডেফিনেটলি ইট উইল কনসিডার আউট অফ স্টেট এবং তার টিউশন ফি একটু বেশি হয়। when it is foreign student like out of the country, তাদের টিউশন ফি নরমালি মানে লোকাল নাসরিন আপুর সংযুক্তি খুব সমস্যা হচ্ছে, যদি একটু ডিসকানেক্ট করে ঢুকতেন। আমরা একটু যেতে চাই সালাউদ্দিন মাহমুদের কাছে। তার আগে বলতে চাই আপনার একজন সহকর্মী যে নামটির সাথে আমরা পরিচিত সেটি দেখে বলতে চাই যে কেরামতুল্লাহ বিপ্লব, তিনি বাংলাদেশ থেকে শুভ সকাল দিয়ে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। তিনি বলেছেন ভালো হচ্ছে আপনাদের আলোচনা, আমরা চাইছি চ্যানেল 52 এর মাধ্যমে ভালো কিছু কথা, ভালো কিছু মানুষ, আলোকিত কিছু মানুষের কথা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। কিছু সমস্যার সমাধান যদি করোনায় ঘরে বসে হয়। আমরা আশা করি এই ফোরামে একদিন বিপ্লব ভাই আসবেন। রাশেদ কাঞ্চন যুক্ত হয়েছেন। রাশেদ কাঞ্চন আমার খুব পছন্দের একজন মানুষ, তিনি এটিএন বাংলার একজন সিনিয়র নিউজকাস্টার। রাশেদ কাঞ্চন আছেন। রাশেদ ভাই আপনাকে শুভ সকাল, অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। রাশেদ ভাই, আমরা একটু সালাউদ্দিন আমাদের কাছে যেতে চাই, যেটি বলা হচ্ছিল যে so many benefits in Canada, like international students, local students, each and every one, they did the benefit, you know, they got the benefit from the government and the local community. So I think you're not out of that chapter. So আপনি কিছু বেনিফিট পেয়েছেন, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে সেই বেনিফিটটি পাওয়ার পর লকডাউন মানতে কি বাধা কোথাও আছে? না, আসলে আমি তো প্রথমেই বলেছি যে ধরেন মানুষকে গভর্নমেন্ট বলেছে ঘরে থাকো, আপনি ঘরে অবশ্যই থাকবেন, গভর্নমেন্টের কথা অবশ্যই শুনবেন, কিন্তু মানুষ তখনই বের হবে যখন সে দেখবে সে আর পারছে না ঘরে থাকতে, অর্থাৎ তার জীবিকার জন্য তাকে বাইরে যেতে হয়। কিন্তু যখন গভর্নমেন্ট ওই জীবিকার জায়গাটাও নিশ্চিত করেন, তখন কিন্তু আপনি বাইরে যাবেন না, কারণ আপনি নিশ্চয়ই যে না আমার বাইরে যাওয়ার দরকার নেই। আপনার কাছে একটা প্রশ্ন এসেছে, সুনির্দিষ্ট একটা প্রশ্ন এসেছে কেরামতুল্লাহ বিপ্লবের কাছ থেকে। আপনার কি মনে হয় যে করোনা পরিস্থিতির কারণে বা করোনা পরিস্থিতির পরে আমেরিকা এবং কানাডা ভ্রমণ ভিসা কড়াকড়ি হতে পারে কিনা? আমি এই বিষয়টি নিয়ে অন্যদের কাছ থেকে জানবো, কিন্তু আপনার একটা মতামত জানতে চাই, বিকজ আপনি ইমিগ্রেশনে অনেক রিপোর্ট করেছেন। নিন। আমার ধারণা ভ্রমণ ভিসায় খুব একটা সমস্যা হবে না, আমার যেটা ধারণা। তবে একটা জিনিস কি, অবস্থা পূর্বের মতো আসতে অবশ্যই আপনার একটু সময় লাগবে, কারণ কিন্তু একটা বড় একটা ধাক্কার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ধাক্কাটা সামলে ওঠার জন্য কিছু সময় কিন্তু আমার লাগবে। আমার ধারণা এই বছরটা খুব একটা ভালো যাবে না, কিন্তু সামনে বছর থেকে অর্থাৎ 2021 সাল থেকে আমার ধারণা ভ্রমণ ভিসা আগের মতোই হবে এবং মানুষ খুব সুন্দর মতো স্বাভাবিকভাবে ভ্রমণ করতেই পারবে। এটা আমার সাংবাদিক হিসেবে আপনার ধারণা। আমি একটু যদি নাসরিন আপুর কাছে যাই এবং ফারাবি ভাইয়ের কাছে পরে যেতে চাই। নাসরিন আপু আমাদের একজন সিনিয়র জার্নালিস্ট, বাংলাদেশ থেকে খুব সকালে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। কেরামতুল্লাহ বিপ্লব বলেছেন আমেরিকা এবং কানাডায় ভ্রমণ ভিসায় কড়াকড়ি হবে কিনা, কারণ আমরা জানি গোটা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দার ভেতর পড়বে এবং সেটা কাটিয়ে ওঠা, সেটি হয়তো ভ্রমণ ভিসায় সুযোগটি আসতে পারে, কারণ প্রত্যেকটি রাষ্ট্রেরই কিন্তু কেবল আমেরিকা কানাডা নয়, সবগুলো রাষ্ট্রই চাইবে যে ট্যুরিজমটাকে রিচ করে, ইন্টারনাল যে সোর্স গুলো, রিসোর্স গুলোকে ইউজ করে তাদের মানি ব্যাংকটাকে স্ট্রং করবার জন্য। আপনি কি মনে করেন? কামরান করিন, আপনারা জানেন এই বছরের শেষে আমাদের ইলেকশন আছে, আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশন। ইলেকশনে যদি কোনো চেঞ্জ আসে তাহলে সিনারিও একটু ডিফারেন্ট হবে, বাট এই মুহূর্তে আমাদের আমেরিকাতে কিন্তু অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসি চলছে এবং ভ্রমণ ভিসাও কিন্তু আমেরিকা অনেক কড়াকড়ি। যারা 20 বছরে আমেরিকা ভিজিট ভিসা তারাও কিন্তু আমেরিকান এমবাসি থেকে না। সালাউদ্দিন মাহমুদ, আপনার মাইকটিকে একটু মিউট রাখবেন। এবং হেরা রহমান, জি আপু বলুন। আপনি তার কাছে মনে হচ্ছে যে আমি আমেরিকার প্রেক্ষাপট বলছি যে যদি ট্রাম্প গভর্নমেন্ট কন্টিনিউ করে আমাদের, তাহলে আমেরিকাতে যে ভ্রমণ ভিসা এটার ব্যাপারে অনেক কড়াকড়ি আসবে। শুধু তাই না, এখানে যখন আমরা ইমিগ্রেন্ট ভিসা বা নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছি, গত 2 বছরে ফিজ অলমোস্ট ডাবল করা হয়েছে। এটাও কিন্তু এক ধরনের পলিসি এখানকার মানুষকে অ্যান্টি ইমিগ্রেন্ট করা, তারা চায় না এদেশে আরো মানুষ আসুক। তার মানে আপনি কি মনে করছেন যে করোনা পরবর্তী সময় আমেরিকায় ভ্রমণ ভিসার উপর কড়াকড়ি আসতে পারে বলে কি আপনি মনে করছেন? If we have the same government, yes. ওকে, আমি একটু যেতে চাই, আমি একটু ফারাবি ভাইয়ের কাছে যেতে চাই, বিকজ আপনার এখানেই হচ্ছে প্রথম সূতিকাগার আমি বলবো, যে মানুষগুলো আশায় বুক বেঁধে আসেন বাংলাদেশ থেকে, তারা একটা প্ল্যাটফর্ম খোঁজেন, আপনার প্রতিষ্ঠান সেই ইমিগ্রেশন ব্যবস্থায় কাজ করছেন। ফারাবি ভাই একটু কি বলবেন, আপনারা কি এই ধরনের কোনো আভাস পাচ্ছেন কিনা, কিংবা কোনো ধরনের উৎকণ্ঠার ভেতর আছেন কিনা? আসলে সত্যি কথা বলতে আমরা যতটুকু রিসার্চ করেছি
এবং কিছুটা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন যেটা পেয়েছি, সবকিছু ঠিক হওয়ার ধরেন লকডাউনটা খুলে দেওয়ার 2 থেকে 3 মাস বেশ টাফ থাকবে, প্রথম দিকেই ওপেন হবে বলে মনে হয় না। তবে প্রতিটা কান্ট্রি কিন্তু তাদের ইকোনমিতে ফরেন যে অ্যামাউন্টটা, যে মানিটা তারা কিন্তু চায়। তো সেইটার পরিপ্রেক্ষিতে নির্ভর করে আমাদের ধারণা যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের দিকে যদি তাকাই, এতগুলা হোটেলস, এতগুলা এয়ারপ্লেন, এগুলো যেহেতু আছে, এগুলোর দিকে যদি তাকাই, আমার মনে হচ্ছে যে কিছুটা হলেও একটু শিথিল হবে অন্যান্য অন্যান্য সময় তুলনা করতে গেলে। আপনার কাছে যেরকম আমরা আপনার কাছে আরো একটি প্রশ্ন এখানে একটু আমি রাখতে চাই। তার আগে একটু ধন্যবাদ জানাতে চাই জনাব কিরামতুল বিপ্লব, তিনি নাসরিন আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন। কিরামতুল বিপ্লব, আপনাকেও শুভেচ্ছা। আমি ফারাবী ভাইয়ের কাছে যেটি জানতে চাই যে করোনায় যখন বাংলাদেশ লকডাউন হলো, লকডাউনের ঠিক আগে যদি একটু বলতেন যে কোন দেশের আবেদনকারীরা বেশি এসেছিলেন আপনাদের অফিসে, আমেরিকা, কানাডা অর ইউকে অর এনি আদার পার্টস ইন দ্য ওয়ার্ল্ড? জিয়াস, প্রচুর কানাডা, সবসময় কানাডা ইজ লাইক এ হট কেক। কানাডাতে মানুষ যাওয়ার জন্য সবসময় ইউএসএ এর তারপরে অবশ্যই ইউএসএ, তবে ইউএসএ স্টুডেন্ট ভিসা অনেক কমে গেছে। বাট ভিসার তুলনা যেটা আমরা দেখেছি, যে ভিসা যেটা সবচেয়ে বেশি দিচ্ছিল সেটা হচ্ছে কি ইউকে স্টুডেন্ট ভিসা। প্রচুর হচ্ছে ইউকে স্টুডেন্ট ভিসা। এটা আমরা 2008-9 সালেও দেখেছি যে ইকোনমি যখনই ফল করতে নেয়, ইউকে স্টুডেন্ট ভিসাটা প্রচুর দিতে থাকে। এবং আমার একটা চেম্বার আছে যাদের সাথে আমি কাজ করি একসাথে ইউকে তে, তারা আজকেও আমরা মিটিং করলাম, তারা বলছে যে যত পারেন আপনারা ইউকে স্টুডেন্ট এবং ইউকে ভিজিট ভিসা গুলা নেন, প্রচুর ভিসা হবে, এটা আমাদের একটা খবর আছে। সো ইউকে মনে হয় খুব বেশি দিবে, আর এই লকডাউনের আগে কানাডা খুব বেশি ইয়েতে ছিল। আমরা একটু হেরা রহমানের কাছে যেতে চাই, যেটি ফারাবী বলছিলেন যে কানাডায় যাবার একটা স্বপ্ন বাংলাদেশের নাগরিকদের রয়েছে এবং সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের একটা যাবার একটা প্রবল ইচ্ছা রয়েছে। এই জায়গায় আমরা রাকিব রেজার একটি বিগ কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন, I want to make a different question to Hira Rahman. We'll know that the international student is allowed for work weekly. When it comes to immigration, how it is calculated, like weekly, bi-weekly or yearly? To clarify more, for instance, someone is paid bi-weekly. We work 18 hours first week and work 22 hours in the following. In totals 40 hours. You can see the question is that he crossed the limit in second week in terms hours. আমি একটু জানতে চাই এবং আমি বলবো যে আমাদের অতিথিদের হেরা রহমান ছাড়া বাকি সবার মাইকটি যদি মিউট করা আছে। জি, হেরা রহমান। আচ্ছা, প্রথমেই আমি একটু ফারাবী ভাইয়ের কথাটা বলে নিই, যেটা উনি বলেছেন। ডেফিনেটলি ক্যানাডিয়ান গভর্নমেন্টের একটা সোর্স অফ ইনকাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, অ্যাজ ইউ অলওয়েজ নো। রিসেন্টলি লিবারেল গভর্নমেন্ট আসার পরে সেটা আরো একটু ফ্লেক্সিবল হয়ে গেছে। মেনি স্টুডেন্টস আর কামিং হিয়ার অ্যান্ড স্টাডিং ইন ক্যানাডা। আর এই বছর ইমিগ্রেশনের এরকম কোনো শিথিলতা আসবে কিনা যদি আমরা ইকোনমিক্যাল ওয়ে থেকে চিন্তা করি, আমি বলবো সার্টেনলি ইয়েস। বিকজ ক্যানাডিয়ান গভর্নমেন্ট বিভিন্ন ট্যুরিস্ট এবং ইমিগ্রেন্ট অথবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের ওয়েলকাম করলেই তাদের ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা একটু স্ট্রং হবে। এবং বর্তমানে যেটা রিসেন্ট কানাডার যে বেশি পপুলার যে ইমিগ্রেশন সিস্টেমটা আছে, যেটাকে আমরা এক্সপ্রেস এন্ট্রি নামে পরিচিত, আমরা সবাই যারা কাজ করি এই লাইনে তারা জানি, এটার পয়েন্ট অলরেডি 3 রিডিউস হয়ে গেছে 452. So that means what? আমি একটু হেরা রহমানের সঙ্গে যোগ করতে চাই যে ট্রুডো সরকার, ট্রুডো গভর্নমেন্ট কিন্তু আপনি জানেন যে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এবং অভিবাসনের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। যেটি নাসরিন আপু বলছিলেন যে আমেরিকার ট্রাম্প প্রশাসন একেবারে উল্টো, কানাডায় কিন্তু ইটস সো পজিটিভ। ফলে আমরা দেখছি এভরি উইক, এভরি মান্থ কিন্তু আমাদের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এবং অভিবাসীরা কানাডার দিকে আসছেন, ঝুঁকছেন। যে প্রশ্নটি রকিব রেজা করেছিলেন, আমি স্পেসিফিক যদি এই ব্যাপারে একটু আপনার কাছ থেকে জানতে চাই, কারণ সে অনেকটা সময় নিয়ে প্রশ্নটি করেছে। আমি আসছি, জাস্ট আমাকে এটার জন্য কিছু বেশি সময় অ্যালাউ করতে হবে। আচ্ছা, যে তার আগে কি তাহলে আমাকে একটু সময় দিবেন? আমি একটু দুটি প্রশ্ন, ঠিক না, কয়েকটি প্রশ্ন এসেছে, আমি জাস্ট একটু পড়ে নেই। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে সিনিয়র জার্নালিস্ট দীপন দেয়ান যুক্ত রয়েছেন। দীপন দেয়ান তিনি বলেছেন, অনেকদিন পর আপনাদের দেখছি, ভালো লাগছে। আপনাদের ওখানে লকডাউন কতটুকু মানা হয় নাকি বাইরে বেরিয়ে পড়ে সবাই? আমি এই প্রশ্নটি জমাট রাখছি সালাউদ্দিন মাহমুদের জন্য। এবং কেরামতুল বিপ্লব বলেছেন, আমার তো মনে হয় ইমিগ্রেশন খরচ বাড়বে, যারা আবেদন করবেন তাদের কি বাড়ানো হবে?
এমন কি হতে পারে? কেউ কি বলতে পারেন? আমি এই প্রশ্নটি রাখছি, উত্তরটি রাখছি নাসরিন আপুর কাছে এবং রিফাত আনসুম বলেছেন শুভ সকাল। কামরান ভাই ভালো আছেন? আমাকে কি মনে আছে? তিনি বলেছেন, আমি ঠিক চিনতে পারছি না আপনাকে। তিনি বলেছেন, জব অপরচুনিটি নিয়ে কানাডায় স্থায়ী হবার কোনো সুযোগ আছে কিনা? আমি এইটা নিয়ে হেরা আপুর কাছ থেকে জানতে চাইবো। আমি ১ম এই হেরা আপু যে কথাটি বলছিলেন সেটি আপনি শেষ করবেন। এরপর আমি সালাউদ্দিন মাহমুদ এবং নাসরিন আপুর কাছে যাব। জি, হেরা রহমান। ওকে, সরি আমি সবার একটু বেশি সময় নিচ্ছি যেহেতু আমি জি, জি, কাট অফ হয়ে গিয়েছি। জি, জি। সো বেসিক্যালি এখনো কিন্তু স্টুডেন্ট প্রসেস বন্ধ নেই। আমরা যেটা জানি অনেকেই হয়তো আমি বলবো ফারবি ভাই এ ব্যাপারে কনসেন্ট্রেশন করতে পারেন। ফল সেশন থেকে যে স্টুডেন্ট গুলো আসার কথা, দ্যাট মিনস কামিং ফ্রম সেপ্টেম্বর, ইটস স্টিল গোয়িং অন। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমার নিস, আমার বড় বোনের মেয়ে, শি ইজ কামিং টু ক্যানাডা। সে ইয়র্ক ইউনিভার্সিটি এবং রায়ারসন আরো কয়েকটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছে, ফাইনালি শি ইজ কামিং। সো এখান থেকে যে স্টুডেন্টদের যেটা বলা হচ্ছে ওয়েবিনারের মাধ্যমে তোমরা এখন অ্যাপ্লাই করো। তো আমরা অনলাইনে এই ধরনের টিআরভি যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো করতে পারি। সো দুটো জিনিসের জন্য আমাদের ভ্যাক অফিসে যেতে হয়, বাকি কোনো কিছু প্রসেসের জন্য টিআরভি তে যেতে হয় না। যেমন আপনি ফারাবি ভাই জানেন এখন এনিওয়ান ওয়ান্টস টু কাম টু কানাডা তাদেরকে বায়োমেট্রিক দিতে হচ্ছে। সো ভ্যাক অফিস বন্ধ, বাঙালিরা কোথায় বায়োমেট্রিক দিবে? দিস থিং, এটা পরবর্তীতে তারা জানাবে যে কিভাবে তোমরা কখন বায়োমেট্রিক দিবা, ফার্স্ট অফ অল। সেকেন্ড থাকছে মেডিকেলের যে ইস্যুটা, মেডিকেল কিভাবে করবে? মেডিকেল সেন্টার ওপেন আছে আমরা জানি, ফিউ টাইমস ফিউ প্লেসেস যারা লিস্টেড ফিজিশিয়ান আছেন তারাও কাজ করবেন এবং হয়তো তাদের যে টাইম মেজারমেন্টটা আছে সেটা হয়তো তখন তারা বাড়িয়ে দিবেন। যেমন বায়োমেট্রিক দেওয়ার যে সময়সীমাটা ছিল 30 ডেজ, সেটাকে এখন 90 ডেজ এক্সপেন্ড করে দেওয়া হয়েছে। কোন স্টুডেন্ট যদি সে 90 ডেজ এর মধ্যেও না করতে পারে বায়োমেট্রিক, রিজনেবল এক্সপ্লানেশন দিয়ে তাদেরকে আইআরসিসি তে ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে যে কেন তোমার দিতে দেরি হচ্ছে। দ্যাট মিনস গভর্নমেন্ট ইজ ফ্লেক্সিবল হিয়ার। সো মেডিকেল এখন থাকলো, মেডিকেলটা হয়ে গেল, এখন আমরা বায়োমেট্রিক। উই ডোন্ট নো যে বায়োমেট্রিকটা কিভাবে প্রসেস করবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট, বাট সার্টেনলি তারাও একটা চিন্তা করছে বিকজ আ ভাস্ট মেজরিটি অফ দ্য স্টুডেন্টস দে আর কামিং ফর দ্য ফল সেশন। তারা কিভাবে কি করবে, ক্যানাডিয়ান গভর্নমেন্ট নিশ্চয়ই এটা তাদের একটা প্ল্যান আছে, and we will know in the future. So we can still processing the international students খুবই, খুবই, visa খুবই, thing. খুবই অর্থবহ আমরা একটি বিষয় শুনলাম এবং আমার মনে হয় যারা চ্যানেল 52 আলোচনাটি এবং পরবর্তী এটা এখন স্টপ দেখছেন, হয়নি, we can পরে still continue working on that. এক্সাক্টলি পরেও যারা দেখবেন আমার মনে হয় যে দে আর রিয়েলি বেনিফিটেড। ফারাবি ভাই আপনি কি বলেন এই ব্যাপারে? ফারাবি ভাই আপনি মাইকটি মিউট করা আছে। জি। আসলে এটা আসলে হেরা আপুর কাছ থেকে যেটা শুনলাম, ইটস এ ভেরি পজিটিভ নিউজ। আমাদের যত স্টুডেন্ট আছে এখনো যদি শুনে, আমি আসলে ভিডিও করি, আপনি জানেন ইউটিউবে তো আমি ভিডিও করি, আমার প্রায় 24,000 মতো সাবস্ক্রাইবার আছে। তো এইটা যদি আমি একটা ভিডিও করে দিয়ে দিই, আই এম কোয়াইট শিওর দ্যাট আই এম গোইং টু গেট গুড রেসপন্স, বিকজ আমাদের কিন্তু ধরাই হচ্ছিল যে সেপ্টেম্বর ইজ নট গোয়িং টু বি এ গুড, বিকজ উই আর বিজনেসম্যান এট দ্য এন্ড অফ দ্য ডে। উই ওয়ার থিঙ্কিং যে সেপ্টেম্বর হয়তো বা there won't be any visas or anything like that. But আমি Hira, চাইবো okay, thank ফারাবি you. হাফিজ আপনি এই তথ্য যেটি হেরা রহমান দিয়েছেন এই তথ্যটি আপনি পৌঁছে দেবেন। কারণ আমরা চাই যে কোনোভাবে, আমরা চাই না যে কোনোভাবে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে আসবেন তারা বিভ্রান্ত হোক, প্রতারণার শিকার হোক। কারণ আমরা এই বিষয়টি মাথায় রেখে কিন্তু আজকে আমরা এই বিশিষ্টজনদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি একটু যদি আরো একবার যারা এখন এই মুহূর্তে দেখছেন তাদের জন্য একটু পরিচয়টি বলে দেই। হেরা রহমান কানাডায় ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন, ল ফার্মে ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবত এবং শি ইজ known as like our বাংলাদেশি কমিউনিটি। তার মাধ্যমে প্রচুর মানুষ, আমি বলবো যারা অ্যাসাইলাম ক্লেম করেছিল সেগুলো সাকসেসফুল হয়েছেন। আমি বলবো 90% এর উপর তার পজিটিভ রেজাল্ট রয়েছে। আমাদের সঙ্গে সজীব ইসলাম ছিলেন। ফারুক ভাই আপনার মাইকটি কি একটু মিউট করে রাখা যাবে একটু? আমাদের সঙ্গে সজীব ইসলাম ছিলেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সজীবের কাছ থেকে আমরা অনেক তথ্য জেনেছি। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সুখ দুঃখ জানতে। নাসরিন আপা আমেরিকায় আমাদের একেবারে আমি বলবো যে মাটিও মানুষের, একেবারে যদি এই শব্দটি বলে আমার ভুল হবে না। নাসরিন আপু মাটিও মানুষের। যখন আমেরিকায় কেউ নামেন বাংলাদেশের, তখন ১ম এ এসে নাসরিন আপাকে খোঁজেন, আপা কোথায় থাকেন? আপার নাম্বারটি দরকার কিংবা বাংলাদেশ থেকে নিয়ে আসেন। কারণ তিনি এত ফ্লেক্সিবল, এত আন্তরিকতার সাথে আমাদের কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন। এটি আমি বলবো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। নয়তো প্রতারণা, নানাভাবে মানুষ প্রতারিত হতেন। আপনাদের এই অনেস্টির জন্যই কিন্তু উই ফিল প্রাউড। আমরা চ্যানেল 52 এর মাধ্যমে আপনাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। আমাদের সঙ্গে ফারাবি আহমেদ রয়েছেন। তিনিও বাংলাদেশে একটি ইমিগ্রেশন ফার্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাকে আমরা খুঁজে বের করেছি যে আমরা
এমন কিছু মানুষকে চাই যারা আসলে সত্যিকার অর্থেই স্টুডেন্টদের জন্য কিছু করতে চাইছেন কিংবা অভিবাসীদের জন্য করতে চাইছেন। সালাউদ্দিন মাহমুদ তিনি বাংলাদেশে একজন সিনিয়র জার্নালিস্ট, তিনি কানাডায় রয়েছেন, তিনি এখানে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। সালাউদ্দিন মাহমুদের কাছ থেকে অনেক কিছু জানবার ছিল, কিন্তু তাকে আমরা বেশি সময় দিতে পারিনি। আমরা একটু যেতে চাই যে প্রশ্নগুলো ছিল। দীপন দেয়ান সালাউদ্দিন মাহমুদের কাছে জানতে চেয়েছেন যে অনেকদিন পর আপনাদের দেখছি, ভালো লাগছে। আপনাদের ওখানে লকডাউন কতটুকু মানা হয় নাকি সবাই বাইরে বেরিয়ে পড়ে? সালাউদ্দিন মাহমুদ। হ্যাঁ দীপন, আশা করি তুমি ভালো আছো। আমার ছোট্ট একটা ইন্টারাপশন থাকবে, সরি জি, কামরান, আপনার সরি প্রশ্নের উত্তরটি আমরা আবার সালাউদ্দিন নেব মাহমুদ। আপনার কাছ থেকে। জি, ওটা হয়তো বেনিফিশিয়াল হবে ওই জি, আমরা স্টুডেন্টটা। আমরা সো ওটা গিভ মি আপনার সাম কাছ থেকে স্পেস। বিস্তারিত আসবো। জি, আমরা আসছি। থ্যাংক ইউ। আচ্ছা দীপন, নিশ্চয়ই ভালো আছো। আমি আর দীপন আমরা অনেকদিন বাংলা ভিশনে একসঙ্গে কাজ করেছি, কামরান আপনি জানেন। এনিওয়ে, লকডাউন এখানে মানা হচ্ছে না, মানা হচ্ছে, অবশ্যই মানা হচ্ছে। আবার এই লকডাউনের মধ্যেও যার বাইরে যাওয়া দরকার সে বাইরে যাচ্ছে, যেমন গ্রোসারি করতে যাচ্ছি আমরা। তবে যেখানে আমরা গ্রোসারি করতে যাচ্ছি সেখানেও তবে একটা সালাউদ্দিন নির্দিষ্ট নিয়ম মাহমুদ, আছে, দীপন দেয়ার সেই একজন নিয়মের মধ্যেই জার্নালিস্ট আছে। হিসেবে যেভাবে প্রশ্নটি আপনাকে করেছেন সেটা একটু টেকনিক্যালি করেছেন। আসলে আপনি বলছেন যার দরকার আছে সে যাচ্ছে। দীপন দেয়ান জানতে চেয়েছেন যার দরকার নাই সে কি যাচ্ছে কিনা? না, যার দরকার নেই সে যাচ্ছে না। যে যার দরকার নাই সে যাচ্ছে না, কারণ কি ধরেন বাংলাদেশে মানুষের যেমন ধরেন অভ্যস্ততার আলো ব্যাপার বাতাস আছে। খেতে, লেকের ধারে যেতে, বাংলাদেশে যেমন আমরা এক কাপ বাইরে কফি যাই, খাওয়ার জন্য। আড্ডা দিতে বাইরে যাই, কোনায় একটা ইয়ে আছে, টং দোকান আছে, আমরা ওখানে বসে একটু চা খাই, একটু বিড়ি খাই, একটু কলা খাই। এগুলো আমাদের নেচারের মধ্যে আছে, কিন্তু বাংলাদেশের প্র্যাকটিসটা এরকম। এখানে কিন্তু সেটা নাই। এবং আমরা যেমন ধরেন ওই ছোটবেলায় বা আমরা ইভেন আমরা যখন পেশার কাজে ছিলাম তখনও তো কামরান, আমি আপনি যখন চ্যানেল ওয়ানে ছিলাম, চল কামরান নিচে যাই একটু চা খেয়ে আসি। পেছনে আপনার মনে আছে নিশ্চয়ই উদয় টাওয়ারের পেছনে সেই দোকানে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছি। আমরা আসলে বাঙালিরা ভীষণ আড্ডা প্রিয় জাতি। আমরা হ্যাঁ, ভীষণ আড্ডা দিতে এটা পছন্দ হচ্ছে করি। এটা হচ্ছে কুশল নেচার। বিনিময় কিন্তু করতে পছন্দ করি। হ্যাঁ, এই মানুষগুলোই যখন বিদেশে আসে, আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু কেউ সিগন্যাল বাতি তো দূরের কথা, রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হয়। আপনিও পার হয়েছেন, আমিও কারণ বাজারে কোনোদিন তোয়াক্কা করি নাই কই গাড়ি আসে কি না আসে। কিন্তু এখানে দেখবেন ওই মানুষটি ফাঁকা রাস্তা, কিন্তু রেড লাইট আছে, সে কিন্তু দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে জি। এখানে কিন্তু রাষ্ট্রীয় কাঠামো আইন কানুন নিয়ম মানার বিষয়টাকে অনুশীলনের মধ্যে নিয়ে এসেছে। এবং ওই যে যেটি বলছিলাম যে সালাউদ্দিন মাহমুদ, সফল যদি আপনি না মানেন, জোর করে ভাঙতে চান, তাহলে আসলে আপনাকে আপনার নিজ দেশেই ফেরত যেতে হবে। আইনটি এমনভাবে তৈরি হ্যাঁ, করা আছে আসলে। আইনটি মানে এরকম ধরেন আমাদের দেশে কি করে, আইন না মানলে ওই দেখা যাচ্ছে রাস্তায় কান ধরে উঠবোস করাচ্ছে, পুলিশ এক্সাক্টলি। দুটো লাঠি বাড়ি দিচ্ছে। এখানে কিন্তু লাঠির বাড়িও দিবে না, কান ধরে উঠবোস করাও দিবে না। এখানে আপনাকে জায়গা মতো টাইট দিবে। সহজ কথা। আমরা সালাউদ্দিন এটা মাহমুদের সবাই জানে। চমৎকার একটি অ্যান্সার শুনলাম। রিফাত আনজুম, তিনি বৈশাখী টেলিভিশনের সাবেক স্টাফ রিপোর্টার ছিলেন। আমার সম্ভবত আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি স্পোর্টস রিপোর্টিং এর সঙ্গে যুক্ত ছিলেন। রিফাত, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। আমাদের ইমন রহমান যুক্ত রয়েছেন, নেত্রকোনা থেকে দেখছেন। বাংলাদেশের একেবারে প্রত্যন্ত একটি জেলা, এবং যে জেলায় আসলে অনেক গুণী মানুষের অবস্থান, সেই এলাকায় থেকে সাত সকালে আমাদের সঙ্গে ইমন যুক্ত ছিলেন। অসংখ্য ধন্যবাদ ইমন। বিশেষ করে কেরামতুল্লাহ বিপ্লব, তিনি আমাদের সঙ্গে যুক্ত থেকে প্রশ্ন করেছেন। যে প্রশ্নটি নাসরিন আপার কাছে কেরামতুল্লাহ বিপ্লব করেছিলেন, আমি যদি এই প্রশ্নটির উত্তর একটু জানতে চাই, এরপর আমি সজীবের কাছে যেতে আচ্ছা, চাই এবং হেরা রহমানের কাছে যেতে চাই। কামরান, আমি কি বিপ্লব ভাইয়ের প্রশ্ন সম্পর্কে একটু বলবো 5 সেকেন্ড 10 সেকেন্ড? জি, প্লিজ বলুন। আচ্ছা, বিপ্লব ভাই যেটা জানতে চেয়েছেন যে ইমিগ্রেশন মানে ভ্রমণ ভিসার কি অবস্থা হবে। আসলে আমি না, তিনি জানতে চেয়েছেন যেটা ইমিগ্রেশন খরচটা বাড়বে কিনা, কি মনে করছেন? এবং ওকে তিনি আরো জানতে চেয়েছেন যে যারা আবেদন করবেন তাদের কি ফি বাড়ানো হবে কিনা? এমন কি হতে পারে কিনা? ওকে, এটা তো ধরেন একটা রাষ্ট্রের কিন্তু একটা পলিসি থাকে। একটা দেশের একটা ট্যুরিজমকে একটা রাষ্ট্র কতখানি গুরুত্ব দিচ্ছে বা সেটা ফোকাস কতখানি দিচ্ছে সেটার উপর নির্ভর করবে। যেমন ধরেন আপনি যে মালদ্বীপের কথা ধরেন, জি, মালদ্বীপ কিন্তু ওটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। আবার আপনি যদি ইউএস এর কথা ধরেন, ইউএস জি, এ কিন্তু এর উপরে প্রায়োরিটির অনেক কিছু আছে। জি, তারপরে ধরেন মালদ্বীপের, আপনি জানেন যে ট্যুরিজমের বিষয়টার সঙ্গে পলিটিক্যাল ভিউজ এর একটা মারাত্মক যোগাযোগ থাকে। জি। মানে মালদ্বীপের ক্ষেত্রে কিন্তু এই ভিউজটা যতখানি গুরুত্বপূর্ণ, ইউএস এর ক্ষেত্রে কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা কিন্তু বিশ্বের একটা বলতে পারেন মোড়ল দেশ হিসেবে কাজ করে। হুম, তাদের ইন্টারন্যাশনাল পলিসি গুলো তাদের কিন্তু কিন্তু তারা সিদ্ধান্তটা নিবেন। আর বিপ্লব ভাইয়ের প্রশ্নটা এসেছে কিন্তু মূলত যে করোনা ক্রাইসিসের কারণে কোনো পরিবর্তন হবে কিনা বা কিছু হবে এক্সাক্টলি। কিনা। জি, সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, ধরেন ট্যুরিজমকে কিন্তু অনেকগুলো দেশ আয়ের একটা জায়গা হিসেবেও দেখে। যেমন মালদ্বীপের কথা বললাম, আমরা ভুটানের কথা জানি, এরকম বহুত দেশ আছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এরা কিন্তু ট্যুরিজমকে কিন্তু তাদের আয়ের একটা গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করে। এখন যখন এই গুরুত্বপূর্ণ খাতকে আপনি কস্টলি করে দিবেন, তখন কিন্তু মানুষ আসা কমে যাবে।
সহজ আমাদের কথায় সঙ্গে এমডি আরিফ হোসাইন তিনি বলেছেন সাগরদিঘি থেকে তিনি দেখছেন, বলছেন কি চমৎকার বলেছেন তিনি সাগরদিঘি বাংলাদেশের। আরিফ হোসাইন আপনাকে শুভেচ্ছা। জালালউদ্দিন রুমি তিনি একজন খুব ভালো সিঙ্গার, আমি তাকে চিনি এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যেখানে পড়তেন তার সঙ্গে আমার খুব ভালো সময় কেটেছে। তিনি এখন মালয়েশিয়া প্রবাসী, সেখানে বিজনেসম্যান। জালালউদ্দিন রুমি আপনাকে অসংখ্য শুভেচ্ছা। আমাদের সঙ্গে বাবুল আলী রয়েছেন, পুরনো কিছু পরিচিত মুখ দেখতে অনেক ভালো লাগছে সবাইকে। বাবুল আলী আপনাকেও শুভেচ্ছা। আমরা একটু কেরামতুল্লাহ বিপ্লব যে প্রশ্নটি করেছেন আমি একটু নাসরিন আপার কাছ থেকে জানতে চাই। নাসরিন আপা আপনি কি মনে করেন যে ভ্রমণ ভিসা সহ বিপ্লব ভাই স্পেসিফিক বলতে চেয়েছেন ইমিগ্রেশন খরচটা কি বাড়বে কিনা? সালাউদ্দিন মাহমুদ আপনার মাইকটি মিউট করবেন অনুগ্রহ করব। জি। জি, কামরান, আমরা যদি শুধু কোভিড-19 ছাড়া যদি গত 3 বছরে দেখি, তাহলে আমেরিকার ইমিগ্রেশন কস্টটা কিন্তু অনেক বেড়েছে। ইটস মোর দ্যান ডাবল। যেমন একটা এক্সাম্পল দেই, এখানে আগে যখন আপনি ইনভেস্টমেন্ট ভিসা আসছেন, যেটাকে E5 বলি, ওটার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ছিল 1 মিলিয়ন, কিন্তু অক্টোবর থেকে এর রিকোয়ারমেন্ট হয়ে গেছে 1.8 মিলিয়ন। আর আমেরিকা অনেক ডিটেইন ক্লায়েন্ট থাকে, বর্ডারের মাধ্যমে নাসরিন আপুর আমেরিকাতে কথাগুলো শুনতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা প্রত্যেকে জানি যে আমরা শুনতে না কথাগুলো ভেঙে, ভেঙে যাচ্ছে। ফলে আপনার উত্তরটি আমরা সঠিকভাবে পাচ্ছি না। আমরা এই ফাঁকে আমাদের পাচ্ছি না। আমরা এই ফাঁকে আম ফারাবী ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ফারাবী ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আমার মনে হয় আপনার এখানে সংযোগের কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে। আপনি সংযোগটি বিচ্ছিন্ন করে আবার একটু ঢুকবেন। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে অনেক কথা বলার ছিল। হেরা রহমানের কাছ থেকে অনেক কিছু জানার ছিল। সজীবের কাছ থেকে অনেক কিছু জানার ছিল। এই আলোচনা যদি আমরা 3 or 4 আওয়ার্স করতাম, আমরা তাও মনে হয় শেষ করতে পারতাম না। নাসরিন আপু এবার আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছেন? জি, এবার আপনি বলুন যে অভিবাসন জি। খরচ কি ইমিগ্রেশন খরচটি বাড়বে কিনা? আমার ইমিগ্রেশনটা আসলে হোমল্যান্ড সিকিউরিটি আন্ডারে। এই ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বিরাট রেভিনিউ, গভর্নমেন্টের একটা বিরাট রেভিনিউ আসে কিন্তু এই ইমিগ্রেশন খাত থেকে। গত 3 বছরে এটা অনেক বেড়েছে। যদি আমরা E5 এর কথা বলি, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ছিল আগে 1 মিলিয়ন, যেটা এখন 1.8 মিলিয়ন হচ্ছে। আগে যখন কোনো আইস ডিটেনশনে কোনো ক্লায়েন্ট থাকতো ইমিগ্রেশন ডিটেইনি, তাদেরকে বেইল আউট করতে 5,000 to 10,000 রিকোয়ারমেন্ট ছিল। Can you believe it? Nowadays they are charging like $35,000, $40,000 for immigration detainee. তাছাড়া আমাদের অন্যান্য যেসব ইমিগ্রেশন আছে যেমন L1, E2, এগুলোরও কিন্তু ভিসা মানে প্রসেসিং ফি অনেক বেড়েছে। বাট যাবে। সো মানে আপনি বলতে চাচ্ছেন যদি বারবার বাড়বে, আরো বাড়বে। প্রত্যেক বছর প্রত্যেক অক্টোবরে কিন্তু বাড়ছে। দিস ইজ দ্য ট্রেন্ড। এন্ড কোভিড এর কারণে এই বছর অক্টোবরে উই আর নট শিওর, কিন্তু আমার কেন জানি মনে হয় বাড়বে কিনা। It's very trendy. It's always increasing, every years. Last 5 years, it's like significantly বেড়েছে। আমরা নাসরিন আপু আপনার মাইকটি একটু মিউট রাখবেন। আমরা একটু আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সজীব অনেকক্ষণ থেকে কিছু বলতে চাইছে, সজীবের কাছে যেতে চাই। সজীব, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে। ঠিক প্রশ্ন না আপনার কাছ থেকে, আমি জানতে চাই যে এই যে আলোচনায় আজকে অংশগ্রহণ করলেন, আপনার কাছে কি মনে হয় যদি ইন্টারন্যাশনাল কোনো স্টুডেন্ট বাংলাদেশ কিংবা কানাডায় বসে এই আলোচনাটি দেখেন, তার আর কিছু জানবার আছে কিনা আপনার কাছে মনে হয় যেটি খুব প্রয়োজন এই সময়? সজীব আপনার মাইকটি মিউট করা রয়েছে, আনমিউট করে তারপর প্রশ্ন বলুন। হ্যাঁ ভাইয়া, আজকের আলোচনা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং অনেক ইনফরমেশন এখান থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পেয়েছে। আমি অবশ্যই আরো প্রয়োজন আছে আলোচনার, তবে আমি দুটো কোশ্চেন আমি আরো করতে চাই। একটি হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে মেল টেক্সট করছে, সেটা হচ্ছে যারা যাদের যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে তারা যদি এখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে তাদের কতদিন লাগতে পারে। আর একটা কোশ্চেন হচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার যে $9 বিলিয়ন স্টুডেন্টদের জন্য ঘোষণা করলো, সেটা কি যারা কাজ করে না তাদের কি ওখানে ইনক্লুড করা হবে কি হবে না? এই দুটো কোশ্চেন ছিল আপুর কাছে, যদি এই দুটার অ্যান্সার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাইকটি একটু অনুগ্রহপূর্বক মিউট রাখবেন। আমরা একটু হেরা রহমানের কাছে যেতে চাই এবং আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এই উত্তরটির সাথেই আমরা আপনার কাছ থেকে সমাপনী একটু কথা শুনতে চাই। যারা বাংলাদেশ থেকেও আপনাকে দেখছেন কিংবা লাইভটি পরে দেখবেন তাদের জন্য, এবং কানাডায় যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রয়েছেন তাদের জন্য আপনি কিছু বলবেন। সজীব ইসলামের কামরান, 1 সেকেন্ড। আমরা আপনার কাছে আসছি। আমরা ফারাবী ভাইয়ের কাছে
হ্যাঁ একটু জি, আমরা একটু হেরা সময়- রহমানের কাছ থেকে ঘুরে এসে তারপর সবার কাছে আসছি। জি, হেরা রহমান। সজীব যে প্রশ্নটা করেছে যে যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে তাদের ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হবে, হোয়াট দে গোনা ডু? ডেফিনেটলি তাদেরকে অবশ্যই ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হবে। ইউজুয়ালি আমরা যে কথাটা ইমিগ্রেশনে বলে থাকি যে যে কোনো অ্যাপ্লিকেশন এক্সপায়ার হওয়ার 30 ডেজ আগে অ্যাপ্লাই করার কথা বলা থাকে। সিন্স কোভিড এর কারণে সবকিছুই বন্ধ আছে, এটা আমরা সবাই জানি। সো যাদের অ্যাপ্লিকেশন এক্সপায়ার হয়ে যাচ্ছে অথবা যাদের অ্যাপ্লাই করতে হবে, তাদেরকে আমি বলবো এখনই যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেয়, স্পেশালি যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, যারা পিজিডব্লিউ এর জন্য অ্যাপ্লাই করবেন পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য, তারা এখনই অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। somebody has maybe 2 months, somebody has maybe 2.5 months, but যেহেতু প্রসেসটা এখন একটু সময় বেশি লাগছে প্যান্ডেমিকের কারণে, they should apply for their work permit as soon as possible. কিন্তু আমরা তো জানি হেরা রহমান সবগুলো অফিসই ইমিগ্রেশন, যেটি যে ফারাবি ভাই কাজ করছেন এমন ইমিগ্রেশন ফার্মগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। সো তারা কিভাবে আসলে আগাবে? ওকে, এই জিনিসটা আসলে ইমিগ্রেশন অফিস বন্ধ আছে, বাট ভার্চুয়াল অফিস কিন্তু খোলা আছে। আমাদের প্রত্যেকটা কাজই হচ্ছে। এই প্যান্ডেমিকের মধ্যেও আমি বেশ কিছু ওয়ার্ক পারমিট এক্সটেনশন, বেশ কিছু আমি এখানে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তার এক্সটেনশন ছিল স্টাডি পারমিটের, আমি সেটাও করেছি, সেটাও আমি অ্যাপ্রুভাল পেয়েছি। দে আর অফিসিয়ালি ক্লোজড, বাট একটা ভার্চুয়াল অফিস আছে এন্ড ইমিগ্রেশন পিপল আর ওয়ার্কিং অন দ্যাট। এখন তুমি সজীব যে প্রশ্নটা করেছে কত দিন লাগতে পারে, আমরা ইউজুয়ালি একটা ওয়ার্ক পারমিটের জন্য বেসিক্যালি 6 to 8 উইকস ধরে রাখতাম। সিন্স দিস ইজ প্যান্ডেমিক আমরা বলতে পারছি না। মোস্ট অফ দ্য টাইম যেই সময়টা আছে তার থেকে আপনাকে আরো বেশি সময় ধরে নিতে হবে, কারণ ইউ ডোন্ট নো যে পরিমাণ লোক কাজ করতো সেই পরিমাণ ইমিগ্রেশন এখন কাজ করছে না। মেবি দ্য পার্সন ইজ ইনফেক্টেড অর সাম আদার রিসোর্স ইস্যু থাকতে পারে। সো সেই জন্য এটার কোনো ফিক্সড কোনো টাইম টেবিল দেওয়া যাচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হেরা রহমানের কাছে যে বিষয়টি আমি শেষ আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রয়েছেন কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর বাইরে যারা অ্যাসাইলাম ক্লেম করেছিলেন কানাডায় কিংবা অ্যাসাইলাম ক্লেম করে আছেন, তাদের হয়তো এই মার্চেই হিয়ারিং এ ডেট ছিল কিংবা রিফিউজি ক্লেম করেছেন এই এপ্রিলে ডেট ছিল, সেই ব্যক্তিটা তো ডেটটা পিছিয়ে গেছে। আমরা এটি তো জানি যে কোনো ধরনের হিয়ারিং হচ্ছে না, সেটি বন্ধ আছে। তাদের আসলে কি দাঁড়াবে? তাদের কি হবে? সেটি একটু যদি বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ কামরান। আসলে আপনি যেটা বলেছেন এটা সত্যি, সব ধরনের কোর্ট বন্ধ আছে। ইমিগ্রেশন, ল্যান্ডলর্ড, ফ্যামিলি কোর্ট, অল সর্ট অফ কোর্টস আর ক্লোজড নাও। হ্যাঁ, যাদের হিয়ারিং ছিল তাদের এগুলো সব পোস্টপোন করা হয়েছে। এখন আনটিল দ্য ইমিগ্রেশন ইজ ওপেনিং, তারা কবে ডেট দিবে আমরা বলতে পারছি না, বাট সার্টেনলি এই যে হিয়ারিং গুলো যে পোস্টপোন হচ্ছে এটার কারণে অবশ্যই একটা প্রেসার পড়বে, একটা চাপ পড়বে। ইট মাইট বি লেন্দিয়ার দেন দ্য বিফোর। বিকজ এমনিতেই আমরা জানি যে একটা বড় ধরনের জট ছিলই আগে থেকে, যেটি আসলে প্রচুর পরিমাণে আবেদন ছিল। সেই আবেদনগুলোর কারণে সময় অনেক বেশি লাগছিল। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা একটু যেতে চাই নাসরিন আহমেদের কাছে। হেরা রহমান, আপনার মাইকটি যদি একটু মিউট রাখতেন। নাসরিন আপনার কাছ থেকে একেবারে শেষ পর্যায়ে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে যারা এই আলোচনাটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এবং যারা ভিজিট ভিসায় আমেরিকা আসতে চান, তাদের আসলে করণীয় কি? একটু যদি মেসেজটা আমাদেরকে দিতেন। আমি এতটুকু বলতে চাচ্ছি যে ইউএস ইমিগ্রেশন যদিও মনে হচ্ছে অনেক টাফ, কিন্তু keep eyes on your immigration, keep eyes on your our election. কিন্তু আমার মনে হয় আপনাদের কারো যদি প্ল্যান থাকে ইউএসএ এসে মাইগ্রেট হওয়ার, স্টে পজিটিভ। এখনো আমাদের ইমিগ্রেশনের দরজা বন্ধ হয়ে যায়নি। 60 days only, and আশা করি 60 days পরে সব খুলে যাবে। And most of the law firm they're working remotely. আমরা ভার্চুয়াল অফিসে কাজ করছি এবং বাংলাদেশ থেকে যোগাযোগ করলে আমেরিকা থেকে বা কানাডা থেকে আমরা তাদেরকে ফোনে সব রকম কনসালটেশন চলছে। এন্ড সবসময় ভালো চিন্তা করা উচিত, ইমিগ্রেশন বন্ধ হবে না, উই আর ইমিগ্রেন্ট কান্ট্রি, এতটুকু বলতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই সালাউদ্দিন মাহমুদের কাছে। আমরা ফারাবি হাফিজের কাছ থেকে একটু বেশি শুনবার জন্য আমরা তাকে সবার শেষে রাখতে চাই। সালাউদ্দিন মাহমুদ, যেটি আপনি বলতে চাচ্ছিলেন সেই প্রশ্নের সাথে একটু যদি যারা অনুষ্ঠানটি দেখছেন আপনার বন্ধুরা রয়েছেন বাংলাদেশে অনেকে, তাদের জন্য কিছু বলতেন। নাসরিন আপু, আপনার মাইকটি যদি একটু মিউট করতেন।
প্রথমেই আমি ফারাবি ভাইয়ের কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যখন বা এখানে আমি দেখেছি অনেক স্টুডেন্ট আসে, তারা কিন্তু আসার আগে ঠিক জানে না যে তারা কোথায় যাচ্ছে। ধরেন কোন একটা স্টুডেন্ট একটা ফার্মের মাধ্যমে এখানে আসলো, সে জানে সে অন্টারিওতে যাচ্ছে, সে জানে যে অন্টারিও হচ্ছে টরন্টো। আমি যদি একটু সহজ করে একটু বলি যে আমার কাছে মনে হয় 70% নাও 60% স্টুডেন্টস মনে হয় জানে যে আমি কানাডায় যাচ্ছি পড়তে। সাসকাচুয়ান কত দূর? কানাডা যাচ্ছে। অনেক আছে আমি কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে অন্টারিওতে যাচ্ছি, কিন্তু অন্টারিও এমন একটা জায়গায় যাচ্ছে যেটা কিন্তু টরন্টো থেকে অনেক দূর। অন্টারিও প্রদেশটা বাংলাদেশ থেকে অনেক বড়, এটা কিন্তু তাদের ধারণা নেই। এবং অনেক স্টুডেন্ট আছে যারা এমন একটা কলেজে এসে পৌঁছায়, তারা কিন্তু আলটিমেটলি পড়াশোনাটা করতে পারে না। আমার অভিজ্ঞতা এরকম, আমি একাধিক মানুষ পেয়েছি। একজনকে পেয়েছি, সে আছে ভ্যাঙ্কুভার আইল্যান্ড, তার আশেপাশে তার কোনো বাংলাদেশি নেই, কিছু নেই, সে বাধ্য হয়ে পড়ে টরন্টোতে চলে আসছে। পরবর্তী কি হয়েছে না হয়েছে তার ভবিষ্যৎ আমি জানি না। অনেকেই আছে অনেক দূরে আছে। টরন্টো হচ্ছে কি এমন একটা জায়গা, কোনো স্টুডেন্ট যদি, যেমন ধরেন আমি প্রথমেই বলেছিলাম যে ধনী শ্রেণীর ছেলে মেয়ে যদি আসে তাদের কেস একরকম, আর মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা যখন আসবে তাদের আলাদা। আমি মধ্যবিত্তদের নিয়ে আলোচনা করছি। একটা ছেলে যখন এখানে আসবে পড়াশোনা করতে, তখন সে যদি টরন্টোতে আসে সে কিন্তু নিশ্চিত একটা কাজ পাবে, যেটা আমরা বলেছি যে 20 ঘন্টার কাজ, এবং 20 ঘন্টার বাইরেও কিন্তু অনেকে কিছু সিনের বাইরে কাজ করে, আমরা জানি যেভাবে তারা সার্ভাইভ করে। কিন্তু তাকে যদি আমরা এমন একটা জায়গায় পাঠিয়ে দিই যেখানে আসলে জবই নাই, তাহলে কিন্তু সে সার্ভাইভ করতে পারে না। সো ফারাবিবের কাছে শুধু জবই নাই তা না, ভাষা এবং কালচার এবং কমিউনিটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, এমন একটি জায়গায় সে চলে যাচ্ছে যেখানে যে সে কোনোভাবে খাপ খাওয়াতে পারছে না। সজীব কি মনে করেন যে এটি আসলে খুব গুরুত্বপূর্ণ যে কোথায় পড়তে যাচ্ছি, কোন প্রভিন্সে আমার ঠিকানাটি হলো, এটি কি বড় কিনা আসলে, নাকি যে কোনো জায়গায় যে আসলে পড়া যায় সুইটেবল? আপনি কি মনে করেন? অবশ্যই না। বা একজন স্টুডেন্ট যখন কানাডার জন্য অ্যাপ্লাই করবে, অবশ্যই তাকে জানতে হবে ওখানে ওই জায়গাটা এবং ওখানে মানুষের কালচার এবং কলেজ সম্পর্কে জানতে হবে, ইউনিভার্সিটি সম্পর্কে হবে, এবং বিশেষ করে জব অপরচুনিটি। আপনি দেখুন, যারা ধনীর ছেলে বলুন আর যাদের প্রচুর টাকা আছে, তাদের ছেলেরাও কিন্তু এখানে এসে কাজ করে, তারা কিন্তু বসে থাকে না। হ্যাঁ, সবাই কাজ করে নিজেরটা চলে, টিউশন ফিটা হয়তো বাংলাদেশ থেকে নিয়ে আসে। প্রত্যেকেরই। সজীব ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালাউদ্দিন মাহমুদ, আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি ফারাবি ভাইয়ের কাছে এই অনুরোধটাই করব, যখন কোন স্টুডেন্ট এখানে আসবে, তখন কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে যখন অফার লেটারটা যাবে, তখন যেন তারা ওই স্টুডেন্টকে বলে দেন এই কলেজটা বা ইউনিভার্সিটিটা কোথায় অবস্থিত, এবং সেটা মূল শহর, যদি আমি অন্টারিও ধরি তাহলে হয়তো টরন্টো থেকে কত দূর, এবং সেখানে কাজ কামের অবস্থা কেমন, এবং সে যে ওখানে থাকবে সে থাকার ব্যবস্থাটা কেমন, এটা যেন সেই স্টুডেন্টকে ইনফর্ম করা হয়। এটা আমি ওনার কাছে অনুরোধ করে। অসংখ্য ধন্যবাদ। সজীব ইসলাম, আপনার মাইকটি মিউট করুন। সালাউদ্দিন মাহমুদ, আমরা আলোচনার একেবারে, আপনাদের দুজনের, সজীব আপনার মাইকটি একটু মিউট রাখবেন। সালাউদ্দিন মাহমুদ, জি, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমরা এখন যেতে চাই আমাদের সবশেষ যিনি আলোচক বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন, ফরাবি আল আহমেদ, তার কাছে অনেক প্রশ্ন। সালাউদ্দিন মাহমুদ, আপনার মাইকটি যদি মিউট করতেন আমাদের সুবিধা হতো। সালাউদ্দিন মাহমুদ, জি। ফরাবি আল আহমেদ, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে, আমাদের সালাউদ্দিন মাহমুদ বলেছেন যে কোথায় যাচ্ছেন, এটি আসলে খুব বড় বিষয়। আমার মনে হয় যে ফরাবি আল আহমেদ, আপনার সংযোগটি যদি একটু বিচ্ছিন্ন করে আবার আসতেন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না এবং আপনার এখান থেকে একটি ইকো হচ্ছে। সংযোগটি বিচ্ছিন্ন করে আবার আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। এর মাঝে একটু বলতে চাই যে আমাদের শাহরিয়ার বাবু, তিনি বলেছেন যে আমি বাংলাদেশ থেকে দেখছি আপনাদের। এমডি আরিফ হোসাইন, তিনি বাংলাদেশ থেকে দেখছেন, যাকে আমরা বলেছিলাম সাগর দিঘি থেকে দেখছিলেন। তিনি বলেছেন যে 25 মার্চ থেকে আমার মতো কর্মীরা বেকার, আমরা কোনো অনুদান পাইনি। মেহেদি, আরিফ হোসেন মেহেদি, তিনি বলেছেন যে আসলে তারা বেকার রয়েছেন। ফরাবি হাফিজ, আপনার এখান থেকে ইকো হচ্ছে, তারপরও আমি আপনার কাছে যেতে চাই। সালাউদ্দিন মাহমুদ, আমার মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, দুঃখিত। আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন একজন স্টুডেন্ট কানাডায় আসছেন, তখন সে শুধু জানছে যে কানাডায় যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটি আর জানছে না। সে কি টরন্টোতে বিশাল বড় একটি জায়গা, সে কি সাসকাচুয়ান যাচ্ছে, নোভা স্কটিয়া যাচ্ছে, না জানার কারণে
চাকুরি সহ নানা সমস্যায় সে পড়ছে। আমি আপনার কাছে জানতে চাইছি যে এটি আপনারা নিশ্চিত করে বা বুঝিয়ে কি পাঠান? নাকি আসলে কোনোভাবে দায়সারাভাবে তাদেরকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে পাঠিয়ে দিচ্ছেন? এটি জানতে চাই। এবং সবশেষ যেটি আপনার কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখবেন বা দেখছেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কিংবা কানাডায় যেতে আগ্রহী তাদের জন্য কোনো ইনফরমেশন যদি থাকে। জনাব ফারাবী আল আহমেদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখনকার দিনের যত স্টুডেন্ট আছে যারা কানাডাতে যেতে চাচ্ছে, দে আর ভেরি স্মার্ট বাই দেমসেলভস। তারা যেখানেই যাবে কোনো কোনো সময় দেখা যায় ওই এরিয়া সম্পর্কে আমাদের থেকেও বেশি জানে, কারণ গুগল আছে, ইউটিউব আছে, সব ইনফরমেশন কিন্তু তারা ওইখান থেকেই পাচ্ছে যে কোথায় কি করতে হবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসলে দেখা যায় মোস্ট অফ দ্য স্টুডেন্ট 80% স্টুডেন্টই IELTS দিয়ে আসে। কারণ রিজনটা হচ্ছে গিয়ে অনেক সময় ইউনিভার্সিটি IELTS ছাড়া অফার লেটার ইস্যু করে দেয়, তো ভিসা অফিসার কিন্তু IELTS ছাড়া ভিসাটা দিতে চায় না, এটা স্টুডেন্টরা বুঝে গেছে। তো দে আর কোয়াইট অ্যাওয়্যার অফ দ্যাট সিচুয়েশন যে তারা কোথায় যাচ্ছে। একই সাথে এটাও আমরা দায়িত্ব নিয়ে পুরোটুকু বুঝিয়ে দিই যে তুমি কোথায় যাচ্ছ, কত টাকা খরচ হবে, কিভাবে জব খুঁজবা, কত আওয়ার ক্লাস থাকবে, বিস্তারিত তাদের কাছে আমরা দিয়ে থাকি। আর এখন যদি সেকেন্ড প্রশ্নটা যদি বলে থাকেন, আমি এই নিয়েও একটা ভিডিও করেছিলাম যে এখন এই লকডাউনের মধ্যে কি সিচুয়েশন করা উচিত। ঘরে ঘরে বসে বসে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটিস গুলা দেখা এবং এটাতে রিসার্চ করা, এই জিনিসগুলো খুব জরুরি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু নাসরিন আপার কাছে সবশেষ যেতে চাই। নাসরিন আপা, আপনি বলছিলেন যে এই মুহূর্তে যারা আসতে চান তাদের জন্য বলছিলেন যে তাদের আসতে কোনো সমস্যা নেই, প্রস্তুতি আগে ভাগে নিতে পারেন। আবার এটা বলছিলেন যে আমেরিকার যে স্ট্র্যাটেজি যে তারা অভিবাসনের ব্যাপারে পজিটিভ না, কিন্তু তাদের ভিসা আবেদন কার্যক্রম তো একেবারে বন্ধ হয়ে যায়নি, তাই না? সেটা তো চলছে। তো যারা আসলে ভাবছেন যে কেবল ঘুরতে যাবেন আমেরিকায়, তাদের কি করণীয় আসলে? করোনা পরবর্তী সময় যারা একটা প্ল্যান করেছেন যে হ্যাঁ, যদি প্রাণী বেঁচে যাই, আমি আমেরিকা এবার দেখে আসতে চাই, তারা কি করবেন আসলে? যারা আমেরিকায় ঘুরতে আসতে যাচ্ছেন, ফার্স্ট অফ অল তাদেরকে দেখতে হবে কখন ফ্লাইট খুলছে। আসলে এখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এখানকার সবগুলো হোটেল এখন এমটি, ফ্লাইট আসছে না। সো আমার মনে হয় যদি ভিজিট ভিসা নমনীয়তা, যাদের ভিসা আছে তারা তো আসবেই, আমেরিকা আসবে, কানাডায় বেড়াতে আসবে, কিন্তু বাংলাদেশ থেকে ভিসা কতটুকু এখন ইস্যু হবে, কারণ এই ব্যাপারে কিন্তু আসলে আমাদের প্রেসিডেন্ট যে বলেছেন যে এটা আসলে খুব খুব কঠিন হবে এখন ভিসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ফারাবী আল আহমেদ যুক্ত ছিলেন বাংলাদেশে। তিনি সেহরির পর আমরা তাকে বেশি সময় বিশ্রামের সুযোগটি দেইনি, আমরা তাকে আমাদের লাইভের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের সঙ্গে হেরা রহমান ছিলেন কানাডা টরন্টো থেকে, নাসরিন আহমেদ ছিলেন আমেরিকা থেকে, সজীব ইসলাম ছিলেন কানাডা টরন্টো থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এবং গাজী সালাউদ্দিন মাহমুদ। আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদেরকে এতটা সময় দিয়েছেন। প্রত্যেকেই রোজা ছিলেন, রোজা থাকবেন। তার মাঝে আপনারা যে সময়টা দিয়েছেন, আপনারাও আমি মনে করি ফ্রন্টলাইন ফাইটারের মতো কাজ করেছেন। বিকজ আপনাদের এই ইনফরমেশন থেকে যদি আমাদের যারা অনুষ্ঠানটি দেখেছেন চ্যানেল 52 থেকে, তারা যদি কিছুটা উপকৃত হন, আমাদের সার্থকতা সেখানেই। যে কারণে আমরা এই আয়োজনটি করেছি। আমরা আবারও চাইবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমরা আপনাদের কাছ থেকে এই ধরনের তথ্যগুলো আমাদের যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কিংবা যারা বিদেশ ভ্রমণ করতে চান তাদেরকে পৌঁছে দেব, সেই প্রত্যাশা রাখতে চাই। এবং আলোচনার শেষ পর্যায়ে যেটি বলতে চাই যে ফারাবী আল আহমেদ, তিনি বাংলাদেশি ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন, তিনি একটি ফার্মের সঙ্গে যুক্ত রয়েছেন। এমন অনেক প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে প্রতিটি পাড়া মহল্লায় তৈরি হয়ে গেছে, ইভেন জেলা শহরে চলে গেছে। আপনাদের কাছে একটি অনুরোধ, যারা বিদেশ ভ্রমণ করতে চান করোনা পরবর্তী সময়, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডা, আমেরিকা, ইউকেতে আসতে চান, কোনোভাবেই আপনারা হুজুগে কান দেবেন না, প্রতারণার ফাঁদে পা দেবেন না। আপনারা আবেদন করবার আগে অবশ্যই তার দেখবেন যে প্রতিষ্ঠানটি কতটুকু অথেন্টিক, তাদের এক্সপেরিয়েন্স কেমন রয়েছে এবং আদৌ তাদের কি বিদেশে কর্মী কিংবা স্টুডেন্টস পাঠানোর অভিজ্ঞতা আছে কিনা। এই বিষয়গুলো যাচাই না করে আমার মনে হয় করোনা পরবর্তী সময়ে একটা প্রবণতা, আমার মনে হয় আলোচকরা আমার সঙ্গে একমত হবেন যে প্রচন্ড একটা গতি তাদের মধ্যে এখন কাজ করছে যে যেদিন করোনা লকডাউন উঠে যাবে তারা ছুটে যাবে, যেদিকে পারবে সেদিকে ছুটে যাবে এবং সেই সুযোগটা নেবার জন্য কিন্তু একটি অসাধু চক্র বসে থাকবে। আমরা চাইবো আপনারা সজাগ থাকবেন,
সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন। করোনা পরবর্তী সময়ে প্রবাসে আপনাদের উজ্জ্বল যে ভবিষ্যৎ উঁকি দেবে সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন আলোচকদের নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।